শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের ৪২তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্রের একজন বহুমুখী ব্যক্তিত্ব, যিনি স্বাধীন বাংলাদেশের এই আন্দোলনের একেবারে গোড়া থেকেই এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলা চলে, নানাবিধ ভূমিকায়। জুনায়েদ হালিম তার নাম। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি, যদিও তার শিক্ষাগত যোগ্যতা সাংবাদিকতা এবং গণযোগাযোগ মাধ্যম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ৮৩ থেকে ৮৭ 4 বছর তিনি সেখানে পড়াশোনা করেছেন। এরপর ৯৫-৯৬ সালের দিকে ভারতের বিখ্যাত চলচ্চিত্র বিষয়ক প্রতিষ্ঠান পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে তিনি একটি ডিপ্লোমা গ্রহণ করেছেন, সেটি সম্পাদনা বিষয়ক বিভাগে। এছাড়া দেশের চলচ্চিত্র সংক্রান্ত যাবতীয় কাজে, নির্মাণ থেকে শুরু করে সম্পাদনা, তার প্রযোজনা, তার সাবটাইটেল লেখা, তা নিয়ে লেখালেখি করা, কর্মশালা, বহুবিধ কাজে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন গোড়া থেকেই। এবং আমরা যে কটাই ভালো ভালো চলচ্চিত্রিক ঘটনা ঘটেছে তার পেছনে আমরা তাকে পাবো। ১৯৮৬ সালে ঢাকা টোকাই নামে একটা চলচ্চিত্র তৈরি হয়েছিল জার্মান কালচার ইনস্টিটিউটের সৌজন্যে, যৌথভাবে। তিনিও তার সঙ্গে সে পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন এবং এই ছবিটি পরে জার্মানির ওভারহাউজেন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল। সম্পাদক হিসেবে তো তিনি বাংলাদেশের অসংখ্য ছবিতে, মূলধারা ছবিতে, বিকল্প ধারার ছবিতে, স্বল্পদৈর্ঘ্য পূর্ণদৈর্ঘ্য ছবিতে কাজ করেছেন এবং তিনটি জাতীয় পুরস্কার পেয়েছেন। ২০০৫ সালে পেয়েছেন শঙ্খনাথ ছবির জন্য, ২০০৯-এ পেয়েছেন বৃত্তের বাইরে ছবির জন্য, ২০১৯-এ পেয়েছেন মায়া দ্য লস্ট মাদারের জন্য। তিনি কাজ করেছেন তারেক মাসুদের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে, তার মুক্তির গান, মুক্তির কথা, ও আমেরিকা, আদম সুরত, প্রায় প্রতিটি ছবির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কাজ করেছেন তিনি আশিক মুস্তফার ফুলকুমার, এন রাশেদ চৌধুরীর বিস্মরণের নদী, এখনো কাজ করছেন তার চন্দ্রাবতীর কথা। এছাড়া তিনি নিজে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে এখনো চলমান রয়েছে, জয় বাংলা ৭১। এর বাইরে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন, কালীঘর নামে একটি বাংলাদেশের বিখ্যাত প্রামাণ্যচিত্র প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া চলচ্চিত্র সংসদের হয়ে নানাবিধ কর্মশালা পরিচালনা করা এবং টেলিভিশনের সঙ্গে কাজ করা, লেখালেখি করা। মোহাম্মদ খসরু ভাইয়ের সঙ্গে তিনি কাজ করেছেন তার পত্রিকা ধ্রুপদী সম্পাদনায়, তার তিমির হননের অন্তিপাট নামে একটি গ্রন্থ রয়েছে, সেটাই। তো আমার মনে হচ্ছে যে আজকে আমরা তার কাছ থেকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের বর্তমান এবং তার অতীতের খুব বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং বিশ্লেষণ পাবো। তো আমি আর আমার সূচনা বক্তব্য দীর্ঘায়িত না করে আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণ জানাচ্ছি বিস্তারের এই আজকের আন্তর্জাল মঞ্চে। জুনায়েদ হালিম। ধন্যবাদ। অনুষ্ঠান সঞ্চালক আমাদের অত্যন্ত প্রিয় ভাজন এবং দীর্ঘকাল যাবৎ যিনি চলচ্চিত্র, সাহিত্য এবং শিল্প সংস্কৃতির অঙ্গনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। বিশেষ করে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর চট্টগ্রামেই উনি অবস্থান করেন। মাঝখানে কিছুকাল না, অনেকটা সময় উনি বিদেশে অবস্থান করেছেন। তো কিন্তু উনি নিবিষ্টভাবে, একনিষ্ঠভাবে, এই যে বিরতিহীনভাবে বাংলাদেশের শিল্প সংস্কৃতি, বিশেষ করে চলচ্চিত্র অঙ্গনের সেবা করে যাচ্ছেন। আমি বলবো সেই আলম খুরশেদ সাহেবকে, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন বন্ধুজন, তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আজকে তার আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে উপস্থিত করার জন্য। আমার মতো একজন সামান্য নগণ্য চলচ্চিত্র কর্মী বা সেবককে উনি যে গুরুত্ব দিয়ে
তার এরকম গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জানাই। এবং দর্শক শ্রোতা যারা এখন এই মুহূর্তে সরাসরি অনুষ্ঠানটিতে অংশ নিচ্ছেন, তাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং একই সঙ্গে ভবিষ্যতে রেকর্ডেড এই অনুষ্ঠানটি যারা দেখবেন, শুনবেন, তাদেরকেও অগ্রিম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ জুনায়েদ হালিম, আপনি একটু বিনয়ী করেছেন। আসলে যারা আপনার পরিপূর্ণ পরিচয় পাবে চলচ্চিত্র সংক্রান্ত, তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে আসলে আপনি আমাদের বিকল্প ধারা চলচ্চিত্র একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এবং সেটি আমি মনে এক্ষুনি আপনার কথাবার্তার ভিতর দিয়েই ফুটে উঠবে আর কি। তো আমরা শুরু করতে চাইছি আপনার জীবনেরই শুরুর গল্প দিয়ে, যে চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট হলেন কিভাবে, কখন, কিভাবে আগ্রহ জন্মালো, কিভাবে এর ভেতরে প্রবেশ করলেন, এবং কিভাবে নিজেকে ধীরে ধীরে একেবারে তার সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিলেন, যেটা আপনার জীবন যাপনের ব্রত হয়ে গেল। আসলে আপনার সেই চলচ্চিত্র জীবনের সূচনা পর্বের গল্পটা যদি একটু বিশদেই আমাদেরকে শোনাতেন। দেখুন, আমি সবার আগে স্মরণ করছি আমার প্রয়াত বাবাকে। উনি ঢাকা কলেজের ছাত্র ছিলেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন, এবং উনি ছিলেন প্রয়াত জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারের সরাসরি শ্রেণী কক্ষের ছাত্র। তো যাই হোক, আমার পিতা ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবেই অংশ নিয়েছিলেন, এবং উনি তখনকার ঢাকা হল, এখন যেটি ফজলুল হক হল, সেই হলের আবাসিক ছাত্র ছিলেন। এবং 21শে ফেব্রুয়ারি 1952 সনে উনি ছাত্র বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং গ্রেফতার হয়েছিলেন। এবং ওনার স্মৃতিচারণটা আমি একটু বলি, যে আগের রাতে যে ঢাকা হলে ছাত্ররা, ছাত্র নেতৃবৃন্দ সভা করেছিলেন পরের দিন 144 ধারা ভাঙবেন কি ভাঙবেন না সেই বিষয়ে, তার জবানিতে আমার বাবা বলেছেন যে ওনারা কতিপয় আবাসিক ছাত্র সেই সভার পাহারাদার ছিলেন, অর্থাৎ কোনো বাহিনী বা গোয়েন্দা সংস্থার লোকজন সেই সভাটিকে লক্ষ্য করছে কিনা, অনুসরণ করছে কিনা, ঢাকা হল নিবাসী ছাড়া অন্য কেউ হলে প্রবেশ করছে কিনা, সেই বিষয়টি তারা আসলে ওই রাতে দেখভাল করছিলেন। যাই হোক, আমার বাবা সেরকম একজন মানুষ ছিলেন। এবং আমার মনে আছে যে আমি যখন শিশু, তখন আমরা এখনকার যে মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংক কলোনি, তখন ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান এর কলোনি। আমার বাবা প্রথম জীবনে স্কুল শিক্ষকতা করেছিলেন, তারপরে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন, এবং আমরা সেই কলোনির বাসিন্দা ছিলাম। এবং ছোটবেলাতেই আমরা কমলাপুর রেল স্টেশন, যেটি ঢাকা স্টেশন, সেইখান থেকে বঙ্গবন্ধু, মাওলানা ভাসানী, এইসব তখনকার সময় সব রাজনৈতিক নেতৃত্ব ঢাকার বাইরে যাওয়া বা আসার পথে আমাদের বাসার সামনের রাস্তা দিয়ে যাতায়াত করতেন। শ্রমিকরা মিছিল নিয়ে আসতো টঙ্গী এলাকা থেকে, নারায়ণগঞ্জ এলাকা থেকে ট্রেনে চড়ে, এবং আমরা সেগুলি কলোনির দেয়ালে বসে বসে আমরা সেই স্লোগানের সাথে স্লোগান মিলাতাম, সুর করে স্লোগান দিতাম, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা তোমার আমার ঠিকানা। চলচ্চিত্র জীবনের সঙ্গে কিভাবে আপনার প্রথম পরিচয়টা ঘটলো সেটা যদি একটু। ছোটবেলা থেকেই সংবাদপত্র পাঠ ছিল আমার একটা দৈনন্দিন অভ্যাসের অংশ। আমাদের বাসায় সংবাদপত্র রাখা হতো। স্বাধীনতা পরবর্তী সময়ে বাবা একদম নিয়ম করে উদয়ন পত্রিকা আনতেন, এবং আমরা সেই উদয়ন পত্রিকা, রঙিন ছবি থাকতো, শিশু বয়স, আমরা স্কুলে পড়ি এবং সেগুলি দেখতাম, পড়তাম। এবং এইভাবেই আমার একটু এই আদার দেন স্কুলের পাঠ্য বইয়ের বাইরের বিষয় আশয়ের পড়া বা দেখার একটা আগ্রহ তৈরি হয়। এবং আমি খুব স্কুল বয়সী ব্যাপক হারে গল্প, উপন্যাস এগুলি পড়তাম। এবং আমার বড় ভাই, আপন বড় ভাই, ওনার আবার ছিল ফটোগ্রাফির শখ। তো ওনার ক্যামেরা ছিল, ছবি তুলতেন,
পরবর্তীতে উনি একটা আবার ছবি তোলার দোকান বা স্টুডিও সেটি করেছিলেন এবং এবং কারিগর ছিলেন। আমি ভাইয়ার স্টুডিওতে গিয়ে ডার্করুমে কাজ দেখতাম, ছবি তোলা দেখতাম। এই ভাবেই আমার আসলে ফটোগ্রাফি বা সিনেমার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। এবং যেহেতু মতিঝিলে থাকতাম, মধুমিতা সিনেমা হল, অভিসার সিনেমা হল, জোনাকি সিনেমা হল, এগুলি ছিল আমার একদম বাসার কাছাকাছি। এবং স্কুল ফাঁকি দিয়ে বাস মানে বাবা মার সাথে প্রায় সিনেমা দেখতে যেতাম। এবং আমার মনে আছে মধুমিতা সিনেমা হল যখন চালু হয় তখন প্রথম সপ্তাহেই আমরা সপরিবারে মধুমিতায় সিনেমা দেখতে গিয়েছিলাম এবং ময়নামতি নামে একটা সিনেমা দেখেছিলাম। যাই হোক, পরবর্তী সময়ে আমি যখন কলেজে পড়ি, ঢাকা কলেজের ছাত্র ছিলাম, এবং কলেজে পড়ার সময় আমার আগ্রহটা আরেকটু বাড়লো, ভাইয়ার স্টুডিওর ব্যবসাটাও জমে উঠলো। এবং আমি প্রায় বিকেল বেলা ভাইয়ার স্টুডিওতে বসতাম, ক্যাশে বসতাম, হ্যাঁ, বা ডার্করুমে গিয়ে কাজ দেখতাম, ছবি প্রিন্ট দেখতাম, বা ভাইয়া নেগেটিভ রিটাচ করতো। তখন কিন্তু 120 এক মানে সাইজের ক্যামেরা ছিল, রলিফ্লেক্স, ইয়াশিকা, মিনোল্টা, এই সমস্ত। আমার ভাইয়ার স্টুডিওতে ওই সমস্ত ক্যামেরা ছিল এবং 120 ফিল্মে বড়, হ্যাঁ, ওই ফিল্মে আসলে ছবি তোলা হতো। পেছনে আঁকা সিনারি ছিল, এবং প্রায় নতুন নতুন সিনারি করতো, কারণ আগেরটা একটু পুরনো হয়ে গেছে এরকম, এবং আর্টিস্টরা এসে সেগুলি করতো। আমার ওইখান থেকেই আগ্রহটা জন্মায়। কলেজে পড়ার সময় আমি ঢাকা লিটল থিয়েটার নামে একটা নাটকের দল, আমাদের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং বিকল্প ধারা বা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ধারার অন্যতম প্রতিষ্ঠাতা চলচ্চিত্র নির্মাতা মুর্শিদুল ইসলাম, উনি ছিলেন সেই নাট্য দলের প্রধানতম সংগঠক। এবং আমি আগ্রহের কারণেই অডিশন দিয়ে সেই গ্রুপে আমি যোগ দিই কলেজে পড়ার সময়। এবং ওই সময়ই ঢাকায় ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস এবং সরকারের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল 81 সনের শুরুর দিকে। এবং আমি ওই উৎসবে এতদিন যে সমস্ত সিনেমা দেখতাম সিনেমা হলগুলোতে গিয়ে, হ্যাঁ, তার চেয়ে একেবারে ভিন্ন রকমের সিনেমা দেখার অভিজ্ঞতা হয়। আমার মনে আছে যে সেই সময়ই আমি হীরক রাজার দেশে দেখি, শ্রীলঙ্কার একটা ছবি গার্লস নামে একটা ছবি দেখি, চাইনিজ একটা ছবি দেখেছিলাম, কস্তুরী নামে একটা ছবি দেখেছিলাম, সিংহাসন নামে একটা ছবি দেখেছিলাম। এবং একটা ছবি দেখে আমি খুবই বিমোহিত এবং মুগ্ধ হয়েছিলাম, পুলিশ একটা সিনেমা, দ্য কন্ডাক্টর, একজন মিউজিক কম্পোজারের প্যাশন নিয়ে সেই সিনেমাটা, অনেক লম্বা ছবি ছিল, আমি সেটা দেখেছিলাম। এবং ওই সময়কালটিতেই আলমগীর কবির, আমাদের গুরু, আমার চলচ্চিত্র শিক্ষা বলেন বা দীক্ষা বলেন, তার প্রধানতম গুরু আলমগীর কবির, উনি বাংলাদেশ টেলিভিশনে সিনেমা বিষয়ে একটা প্রোগ্রাম করতেন। সম্ভবত এটা 15 দিনে বা মাসে একবার হতো। আমি বাসায় বসে সেই টেলিভিশনের সেই আলমগীর কবিরের সেই অনুষ্ঠান দেখে দেখে আমার একটু সিনেমার প্রতি ভিন্ন রকমের, আরো গভীর রকমের আগ্রহ তৈরি হয়। যে ধরনের সিনেমা আসলে দেখে এতকাল অভ্যস্ত ছিলাম, ওগুলি কি সিনেমা মনে করতাম, তার চেয়ে একটু ভিন্ন চিন্তা উদ্রেক ঘটে। এবং আমি প্রেক্ষাপটটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি এবং আমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমি তখনই অত অল্প বয়সী আমি খোঁজ করে কবির ভাইয়ের অফিসে, ইলোরা মুভিস কাকরাইলে, সেখানে গিয়ে হাজির হই এবং তার সাথে পরিচিত হই, এবং ক্রমে ওনার সাথে আমার ঘনিষ্ঠতা তৈরি হয়। আমি ওনার পরামর্শে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত হয়ে যাই, চলচ্চিত্র অ্যাপ্রিসিয়েশন বা অনুধাবন কোর্স করি, এবং নতুন করে আসলে সিনেমা দেখা এবং বোঝার চোখটা তৈরি করা শুরু হয়ে যায়। অনেক ধন্যবাদ, সত্যি চমৎকার একটা পরিপ্রেক্ষিতে আমরা জানতে পেলাম। আমরা আবারও ফিরে আসবো কথা প্রসঙ্গে এই আলোচনাগুলোতে। আমি এবার জানতে চাইবো যে আপনি তো আমি আমার সূচনা বক্তব্যে বলেছি যে 95-96 সালের দিকে পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়তে গিয়েছিলেন। সেই ঘটনাটি কিভাবে ঘটলো, কেন এরকম সিদ্ধান্ত নিলেন, কোন প্রেরণায়, প্রণোদনায়? এবং সচরাচর সবাই সেখানে যায় চলচ্চিত্র নির্মাণ শিখতে, পরিচালনা শিখতে, বা নিজের পক্ষে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়তে। আপনি বা কেন সম্পাদনার মতো একটি বিভাগকে বেছে নিলেন? আপনি পুনের সেই অভিজ্ঞতাটা আমাদের বলবেন, বিশেষ করে আপনার যে ডিপ্লোমা ফিল্ম, যেখানে আপনি সম্পাদনার কাজ করেছেন,
ইয়ে ও সেহর তো নেহি, যেটা পরে ভারতের জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছিল, সেই কাজের অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে যদি একটু জানাতেন আর কি, আপনার পুনের অভিজ্ঞতাটুকু। দেখুন, মানে এই চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মী হিসাবে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করেছি, আরো অন্যান্য কোর্স করেছি, এবং সেই সুবাদই 1986 সনে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস, জার্মান কালচারাল ইনস্টিটিউট বা গোয়েতে ইনস্টিটিউট এবং এফডিসি এদের যৌথ উদ্যোগে একটি চলচ্চিত্র নির্মাণ ওয়ার্কশপ হয়। আমি পরীক্ষা দিয়ে সেই চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হই, এবং আমরা দুটি গ্রুপ, একটি গ্রুপে তারেক মাসুদ, তানভীর মোকাম্মেলরা ছিলেন, আরেকটা গ্রুপে আমরা একটু অপেক্ষাকৃত তরুণ তারা ছিলাম, আশফাক মুনির, মিশু, জুনায়েদ হালিম, এনায়েত করিম, বাবুল, মোশাররফ হোসেন, দিলদার হোসেন, শ্যামল দত্ত, আমরা এরকম রশিদুল নবী বাবু প্রয়াত সাংবাদিক, আমরা ছিলাম সেই গ্রুপটা। এবং আমরা তারেক মাসুদদের গ্রুপ ঢাকা রিক্সা নামে ছবির কাজ শুরু করলো। ওই ওয়ার্কশপে ক্রিস্টোফ বুবনার, জার্মান বিখ্যাত প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ছিলেন, উনি সেই ওয়ার্কশপটা কন্ডাক্ট করেছিলেন। যাই হোক, আমরা নির্ধারিত 15 দিনের মধ্যে 35 mm সাদা কালায় ঢাকা টোকাই সিনেমাটা আমরা আসলে কমপ্লিট করে ফেলি, তৈরি করে ফেলি। কিন্তু ঢাকা রিক্সাটা রঙিন ছিল এবং এটা আরো পরে শেষ হয়েছে, পরে পরে তারেক মাসুদির মানে কাজটা সম্পন্ন করে, এবং আমি সেইটা সম্পন্ন করার কাজে আসলে অংশ নিই। তার আগেই বিশ্ব সাহিত্য কেন্দ্রে তারেক মাসুদের সাথে আমার পরিচয় হয় এবং ক্রমে ঘনিষ্ঠতা এবং বন্ধুত্বে রূপান্তরিত হয়। এবং তারেক মাসুদের যে প্রথম নির্মাণ আদম সুরত, কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের জীবন কর্মভাবনা নিয়ে, সেই চলচ্চিত্র নির্মাণ কাজে আমি যুক্ত হয়ে যাই, তার মানে যে তুমি আমার সাথে যুক্ত থাকো এইভাবে। তো একটা পর্যায়ে তারেক এবং আমরাই ওই ফিল্ম ইউনিটটার মানুষ থাকি আর কি। যাই হোক, তো 86 সনের সেই ঢাকা টোকাই তো তখনকার ওভারহাউসেন ফিল্ম ফেস্টিভ্যাল, খুব নামকরা ফিল্ম ফেস্টিভ্যাল ছিল, পশ্চিম জার্মান গভর্নমেন্টের আয়োজিত। সেখানে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল। আমাদেরকে জার্মান অ্যাম্বাসাডার, জার্মান কালচারাল ইনস্টিটিউটে খুবই সম্মানের সাথে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে আমাদেরকে পুরস্কারের সার্টিফিকেট এবং নগদ অর্থ হস্তান্তর করেছিল। ওতে খুব ইন্সপায়ার্ড হই। এবং আমি কিন্তু তখন সাংবাদিকতার সাথে যুক্ত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক শ্রেণীর ছাত্র ছিলাম, স্নাতক সম্মানে, এবং আমি রেগুলার চাকরি করি তখন পত্রিকায়, এবং সিনেমার কাজের সাথে যুক্ত থাকি, তারেক মাসুদের কাজের সাথে। এবং একই সময় আবার 89 সনে ওয়ান ডে ইন কৃষ্ণনগর নামে একটা ছবির কাজও আমরা করি। না, এগুলাতে ফিরে আসবো আমরা, আমি শুরুতে কিছুটা বলেছি, আবারও আসবো। আমরা একটা পুনে পর্বটাতে যাই একটু আর কি। হ্যাঁ, অঞ্জন এবং এনায়েত করিম বাবুল ওই সময়ে পুনেতে গেল পড়াশোনা করতে স্কলারশিপ নিয়ে। তো ওদেরকে দেখে, বা আমাদের আগের যারা ফিল্ম সোসাইটিরই অ্যাক্টিভিস্ট, নেতৃস্থানীয় মানুষ, টুটুল ভাই বা স্বপন ভাই, জাকি ভাই, বাদল ভাই, ওনারা তো পুনা থেকে পড়াশোনা করে এসেছে। তো বাবুল আর অঞ্জন আমার সমবয়সী বন্ধু, তারা গিয়েছে, কিন্তু আমি তখন আর যেতে পারিনি, কারণ আমার একটা লক্ষ্য ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের MA পর্যন্ত পড়াশোনাটা শেষ করি, তারপরে যাব। আর আমি তো চাকরি করছিলাম, কাজ করছিলাম। তো ওই পর্যায়ে আমি মানে 91, 92, 93, 93, 94, 95 এই সেশনের জন্য পরপর আসলে 3 বার পুনায় যাওয়ার চেষ্টা করি। প্রথমবার আমারটা হয়নি মানে কি, আমি সিলেক্টেড ছিলাম, কিন্তু তখন আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে NOC-টা আমাকে দেওয়া হয়নি, যেতে পারিনি। দ্বিতীয়বার আমি সিলেক্টেড হয়েছি প্রাথমিকভাবে, কিন্তু পুনা ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলল যে এবার মানে সাউন্ডের স্টুডেন্ট নিবে। তো আমার তো আর সায়েন্স ছিল না, BSc ছিল না, ফিজিক্স বা ম্যাথমেটিক্স ছিল না, আমি যেতে পারিনি। থার্ড টাইমে আমি গিয়েছি, এবং সেটাও একটা বিশেষ ব্যবস্থা, যে একটা ক্লজ ছিল যে the selected candidate must have to furnish or submit a NOC from the respective authority of domicile government. এটার কারণে আমি প্রথমবার যেতে পারিনি। পরবর্তীতে ইন্ডিয়ান হাই কমিশন ওই ক্লজটা ওরা লেখালেখি করে ওটা মানে বাতিল করে দেয়, এবং আমি সরাসরি আসলে যেতে পারি। বাংলাদেশ গভর্নমেন্টের আর কোনো পারমিশন প্রয়োজন নেই। কিন্তু তখন আমি একদম ফুল প্রফেশনাল একজন মানুষ, পেট্রো বাংলার জালালাবাদ গ্যাসের হেড অফ PR এন্ড কমিউনিকেশন কর্মকর্তা ছিলেন। আমি পুনায় গেলাম, আমার বাবা আমাকে এলাউ করলেন,
আমার বাবা বলেছেন লাইফ ইজ ইয়ার্স, ডিসাইড ইয়োরসেলফ। ওকে। সো আই গট দ্য পারমিশন অন মাই ওন ওয়ে এন্ড আই ওয়েন্ট টু পুনা। এবং সেখানে তো 2 বছরের মেয়াদি কোর্স ছিল, আমি যেহেতু এডিটিং এর স্পেশালাইজেশনে গিয়েছি। আমি কেন এডিটিং এ গেলাম সেইটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি মানে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স বা সিনেমা বিষয়ে যাই টুকটাক পড়াশোনা, ওতে আমার নিজের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে শেষ পর্যন্ত সিনেমাটা, এবং কাজ করা যেহেতু আগেও কাজ করেছি, হ্যাঁ, যে সিনেমাটার আসলে অস্থি মজ্জায় বোঝার জন্য সম্পাদনাটাই হলো মূল জায়গা। কারণ শেষ পর্যন্ত একটি সিনেমা চূড়ান্ত রূপ লাভ করে এবং পরিপূর্ণতা লাভ করে সম্পাদনা কক্ষে বা সম্পাদনা টেবিলে, সম্পাদনার প্রক্রিয়ার মধ্য দিয়ে। সো আমি যদি ফিল্মের এডিটিংটা শিখতে পারি বা বুঝতে পারি, তাহলে আমি আসলে সিনেমার খোল নলচে এক ধরনের বোঝার একটা সক্ষমতা আমার তৈরি হবে। এবং পাশাপাশি মানে এটা 2 বছরের কোর্স ছিল, আমার একটু জানতে গিয়েছি 30+ এজে, মানে একটা পরিপূর্ণ অবস্থায় একটা প্রফেশনাল মানুষ তখন। তো আমি 3 বছরের ডিরেকশন বা সিনেমাটোগ্রাফিতে আমার চান্স পাওয়ার কোনো কারণই নেই, কারণ আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না। সো আমি বেছে নিলাম যে সিনেমা তৈরি করার জন্য ডিরেকশন পড়লে ভালো, কিন্তু আমি যদি এডিটিংটা ভালোভাবে বুঝতে পারি, শিখতে পারি, তাহলে সিনেমার গঠন, সিনেমার পরিবেশন, এই বিষয়টা আমি রপ্ত করতে পারবো। তখন আমার পক্ষে সিনেমা ডিরেকশন করা বা স্ক্রিপ্ট লেখা খুব কঠিন কাজ হবে না। আর বড় বড় ফিল্ম মেকাররা কিন্তু আমার জানা মতে অধিকাংশই কিন্তু এডিটিংটা খুব ভালো জানেন এবং বোঝেন। এবং অনেকেই বড় ফিল্ম মেকার, কুরোসাওয়া থেকে শুরু করে ইস্তভান জাবো, এনারা সবাই কিন্তু বিশেষায়িত ভাবে এডিটিং এর কাজটা নিজেরা করেছেন বা করতেন। সেই কারণেই আমার এডিটিং চুজ করা। আচ্ছা, আপনার আর ওই ডিপ্লোমা ফিল্মটা সম্পর্কে যদি বলতেন, যেটা পরে পুরস্কৃত হলো, ওইটা করার অভিজ্ঞতাটা যদি একটু জানাতেন আমাদেরকে। আমরা তো মানে প্রথম বর্ষ শেষ কমন কোর্স ছিল সবকিছুই, দ্বিতীয় বর্ষে স্পেশালাইজেশন, প্রথম সেমিস্টারটা ছিল এক্সারসাইজ, এডিটিং এর এক্সারসাইজ এবং মানে ওয়ার্কশপ এর কাজ করা, এরপরে নিজেদের প্রজেক্ট গুলি করা। প্রজেক্টের মধ্যে ছিল ডায়লগ এক্সারসাইজ, সং এক্সারসাইজ, ডকুমেন্টারি এন্ড ফাইনাল ফিকশন। তো আমাদের 35 mm কালার, আমাদের অপটিমাম লিমিট ছিল 20 মিনিটসের মধ্যে ফিল্মটা করতে হবে। তো আমরা 4 জনের গ্রুপ ছিলাম। বাহ্য সুধাকর রাও, ও ডিরেকশন, স্ক্রিনপ্লে ডিরেকশন স্টুডেন্ট, ও তেলুগু ভাষাভাষী, হায়দ্রাবাদের ছেলে। আর আমরা 3 জন বাঙালি ছিলাম। আমি এডিটিং এর, সাউন্ডের সর্দার কেরামত আলী বাংলাদেশের, এবং সিনেমাটোগ্রাফির প্রদীপ কুমার সরকার। আদিবাড়ি বাংলাদেশ 71-এ যখন যুদ্ধের সময় ওর পরিবার গিয়েছিল আশ্রয় নিতে শরণার্থী হিসেবে, তারপরে আর ওদের ফিরে আসা হয়নি। প্রদীপ কুমার সরকার ও সিনেমাটোগ্রাফি। তো আমরা 3 বাঙালি আর 1 জন তেলেগু। কিন্তু ছবিটায় কোনো ডায়লগ ছিল না, নট এ সিঙ্গেল ডায়লগ, সম্পূর্ণই মানে সংলাপবিহীন একটি ছবি। এবং ছবিটি ইয়ে ও সেহেরতে নেহি, এই নামটা আসলে 96 সন, ভারতের স্বাধীনতার 50 বছর। সুধাকর ছিল একজন কবি, উর্দু ভাষার কবি। ও হায়দ্রাবাদের ছেলে, উর্দু ভাষাটা খুব ভালো জানতো, লিখতে পড়তে জানতো, এবং সে কবিতা লিখতো, গল্প লিখতো উর্দু ভাষায়। আবার গুজরাটি জানতো, কারণ সে আহমেদাবাদে বড় হয়েছে। এবং সে 93 সনে যখন আহমেদাবাদে বাবরি মসজিদ ভাঙ্গা পরবর্তী সময়ে দাঙ্গা হাঙ্গামা হলো, সে নিজে সেটা খুব মানে এক্সপেরিয়েন্স করেছিল। এবং সে আহমেদাবাদে খুবই নামী কবি, উর্দু ভাষার কবি, তার সঙ্গে তার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, এবং সে আটকা পড়েছিল ওই কবির বাড়িতে দাঙ্গার সময়। এবং সেই কবি মহোদয় তাকে আসলে সেভ করেছিল, এবং সে তখন এই মানে ভাবনাটা তৈরি করেছিল। এবং সে ইয়ে ও সেহেরতে নেহি যে ছবিটা, নামটা, এইটা একটা কবিতার উপর ভিত্তি করে। ফয়েজ আহমদ ফয়েজ, প্রয়াত কবি, পাকিস্তানের উর্দুভাষী, উর্দু ভাষার অন্যতম সেরা লেখক এবং বামপন্থী রাজনীতিক, উনি 1947 সনের 14ই আগস্ট সকালবেলা সুবহে আজাদি নামে একটা কবিতা লিখেছিলেন। ওই কবিতাটার কথাগুলি এরকম ছিল, ইয়ে দাগ দাগ উজালা, ইয়ে সব গুজিদা শহর,
ও ইন্তজার থা জিসকা এ ও শহর তো নেই। অর্থাৎ এই যে উজ্জ্বল রক্তিমাভ প্রভাত, যেই প্রভাতের অপেক্ষায় ছিলাম, এটি সেই প্রভাত নয়। কারণ উনি ভারত বিভাজনটা মেনে নিতে পারেননি। তো 96 সনে যখন ভারতের স্বাধীনতার 50 বছর, তখন সুধাকর আমাদের ডিপ্লোমা ফিল্মের আইডিয়া হিসেবে বিষয়টা আমার সাথে শেয়ার করলো। তখন আমি বললাম যে ওকে, লেটস গো ফর ইট। আমরা এই কবিতাটাকে বেস করে আমরা একটা ছবি করি। এবং ছবিটার মধ্যে দুটো ক্যারেক্টার, মূলত দুজন বৃদ্ধ লোক, একজন হিন্দু ভদ্রলোক, একজন মুসলিম ভদ্রলোক, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মানুষ। তাদের ছেলেরা আপনার মানে হিন্দু ভদ্রলোকের তরুণ ছেলেটি মুসলিম ডমিনেটেড এলাকায় কাজ করে, আর মুসলিম ভদ্রলোকের তরুণ ছেলেটি হিন্দু ডমিনেটেড এলাকায় কাজ করে। দাঙ্গার সময় এই দুই ভদ্রলোক রাতের বেলা তার ছেলেদেরকে খুঁজতে বেরিয়েছে শহরে, এবং দাঙ্গা বিধ্বস্ত একটা শহরে প্রায় জনমানবহীন রাস্তা, পুড়ে যাওয়া বাড়ি, দোকান, মসজিদ, ভাঙ্গা মসজিদ, এখানে ওখানে নিবু নিবু আগুন, ভাঙ্গা জিনিসপত্র, কাঁচ ভাঙ্গা রাস্তায় ছড়িয়ে আছে। এই দুই ভদ্রলোক তাদের সন্তানদেরকে খোঁজে, এবং এক পর্যায়ে গিয়ে ভোর সকালে একটা শহরের একটা ব্রিজের উপর তারা পরস্পরের সাথে মিলিত হয়। এটাই হলো ছবির বিষয়, এবং কোনো সংলাপ নেই। একটি কবিতাটি আবার শেষের টাইটেলে ইউজ করা হয়েছে, অর্জি সুধাকর আমার পরামর্শে ইউজ করেছে। যাই হোক, দ্যাট ওয়াজ দ্য ফিল্ম। এবং এটি কি পুরস্কার পেয়েছিল জাতীয় পর্যায়ে বলেছিলেন ভারতের? এটা কোন পুরস্কারে ভূষিত হয়েছিল জাতীয় পর্যায়ে ভারতের? এটি মানে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য ছবি। আচ্ছা আচ্ছা, অসাধারণ অসাধারণ। আচ্ছা, আমার ব্যক্তিগতভাবে সম্পাদনা বিষয়ে আরো একটু জানার আগ্রহ। আমার মনে হচ্ছে আজকে অনেকেই হয়তো আপনার ছাত্ররাও শুনছে এখানে জুমে বা লাইভে। সম্পাদনা বিষয়টা আসলে কি এবং কোন জায়গায় এর গুরুত্ব, এবং বাংলাদেশে এই সম্পাদনা সংস্কৃতি কতটুকু বিকশিত হয়েছে, আমাদের চলচ্চিত্রে বা আরো ভালো ভালো কিছু সম্পাদক কি তৈরি হয়েছে কিনা ইত্যাদি। আপনি একটু বুঝিয়ে বলতেন সম্পাদনার নান্দনিক, শৈল্পিক এবং বিষয়গত গুরুত্বটা সম্পর্কে আরেকটু আলোকপাত করতেন, এবং আমাদের সম্পাদনা সংস্কৃতি সম্পর্কেও কিছুটা জানাতেন। কিন্তু প্রশ্নটার যে ধরন, আমি খুব স্পষ্ট প্রতিটি কথা আপনার শুনতে পাইনি। হ্যাঁ, তারপরেও আমি বলি যে ওই যে বলেছি শুরুতে যে এ ফিল্ম ইজ আলটিমেটলি কমপ্লিটেড এন্ড মেড ইন এডিটিং টেবিল। বিষয়টা হলো কি যে আপনি যখন শুটিং করেন বা স্ক্রিপ্ট করেন, তখন তো এক রকমের ভাবনা থেকে স্ক্রিপ্টিংটা করেন, এবং আপনার সবকিছুই কম বেশি লেখা থাকে অথবা থাকে না। শুটিং করলেন, শুটিং করার সময় কিন্তু প্রচুর শুট করতে হয়। এক একটা মানে জেনারেলি আমাদের এই অঞ্চলে সাবকন্টিনেন্টাল জোনে একটা গড়পড়তা হিসেব হলো 1:3 রেশিওতে শুটিং হয়। অর্থাৎ 1 মিনিট দৃশ্যের জন্য কমপক্ষে গড়পড়তা গিয়ে 3 মিনিটের শুটিং কমপক্ষে হয়। হ্যাঁ, কারণ সব টেক ওকে থাকে না, নানা রকমের বিঘ্ন থাকে, বা শটটা ঠিক থাকে না, বা আরো অন্য ক্ষেত্রে হয়তো আরো বেশি রেশিওতেও শুটিং হয়। হ্যাঁ, তো যার ফলে ধরেন একটা 1 ঘন্টার ছবি বা 2 ঘন্টার ছবি, সেটার তো শুটিং করা ম্যাটেরিয়াল থাকে প্রায় 3-4 গুণ, বা কোনো কোনো ক্ষেত্রে 8-10 গুণও থাকে। এবং সেটি আসলে তো সবচেয়ে উপযোগী শটটি বাছাই করে একটির সাথে আরেকটা কন্টিনিউটি মেনটেন করে আপনার এডিট করে সাজাতে হয় এবং গোছাতে হয়, এবং শেষ পর্যন্ত এটাকে চূড়ান্ত করে দৃশ্য এবং শব্দে চূড়ান্ত করে সেটি আসলে মানে পরিবেশন করার উপযোগী করে তোলা। তো সম্পাদনার কাজটা খুবই ঠান্ডা মাথার কাজ। শুটিং এ যেই মানে পরিবেশটা থাকে, একটা যুদ্ধক্ষেত্রের মতো পরিবেশ পরিস্থিতি থাকে, আর সম্পাদনার ক্ষেত্রে যেটি হয় যে সেখানে হয়তো একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, এডিটর থাকে, ডিরেক্টর থাকে, ডিরেক্টরের প্রধান সহকারী থাকে সর্বোচ্চ, বা কোনো কোনো ক্ষেত্রে শুধু মানে এডিটরই কাজ করতে থাকে। ডিরেক্টর মাঝে মধ্যে এসে কতটুকু করলো, কিভাবে হলো সেটা একটু তদারকি করেন, বা শেষ পর্যন্ত ওকে করেন যে ওকে দিস কাট ইজ ওকে, দিস সিন ইজ ওকে, লাইক দিস। তো যেটা হয় যে সম্পাদনার টেবিলে যদিও খুব মানুষের ইনভলভমেন্ট কম থাকে, কিন্তু মানে মগজের ইনভলভমেন্টটা খুব বেশি থাকে। মগজটা খুব খাটাতে হয়, কারণ ওখানে টোটাল স্টোরি লাইনটা ঠিক রাখতে হয়, বা
ব্যত্যয় থাকলে সেটার ঝামেলাটা ঠিক করে স্টোরি লাইনটা আবার নতুন করে তৈরি করতে হয়। আবার নানা রকমের কারিগরি দিক থাকে প্রতিটা শটে। হ্যাঁ, সেই কারিগরি দিকগুলিকে মেনটেন করতে হয়, বিশেষ করে ফিজিক্যাল and tonal continuity of the story and the shot and scenes সেগুলি খুব মেনটেন করতে হয়, লাইটের কন্টিনিউটি মেনটেন করতে হয়, পজিশনাল কন্টিনিউটি মেনটেন করতে হয়। হ্যাঁ, পোশাক আশাক, অ্যাক্টিং এর কন্টিনিউটি, এক্সপ্রেশনের কন্টিনিউটি, ডায়লগ ডেলিভারির কন্টিনিউটি, ওটার ভলিউম কোন মাত্রায় কতটুকু থাকবে, টাইমিংটা করতে হয়, অর্থাৎ পেসিং রিদমিংটা তৈরি করতে হয়। সো শেষ পর্যন্ত মানে সম্পাদক ছবিটা চূড়ান্ত করে, অবভিয়াসলি ডিরেক্টরের কে স্যাটিসফাই করে, অথবা ডিরেক্টরকে বুঝিয়ে যে তুমি ভাবা এরকম ভেবেছিলে, কিন্তু ইন গিভেন রিয়ালিটি আমার ফুটেজের যে রিয়ালিটিতে আমি এইটা বেস্ট অপশন মনে করছি, বা দিস ইজ দ্য বেস্ট আউটপুট, পসিবল বেস্ট আউটপুট। এটা ডিপেন্ড করে ডিফারেন্ট এডিটর্স think in different way and come out with his final output. তো আমার ক্ষেত্রে যেটি হয় যে আমি সম্পাদনা করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমি মানে আমার পূর্ণ স্বাধীনতাটা মানে উপভোগ করেছি, কারণ ডিরেক্টররা যাদের সাথে কাজ করেছি সম্পাদক হিসেবে, তারা আমার বোধ বুদ্ধি বিবেচনার প্রতি এক ধরনের এবং চিন্তার প্রতি, ভাবনার প্রতি এক ধরনের মানে আস্থা রাখে। এটা হয়তো আমি অর্জন করেছি বা ওনারা মনে করেন যে আমি সেটা পারি। ধন্যবাদ। আপনি পুনে ফিল্ম ইনস্টিটিউটের মতো একটা বিশ্বমানের প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। দেশে ফিরে এসেও দেশেরও কিছু কিছু চলচ্চিত্র যে প্রতিষ্ঠান তৈরি হয়েছে, আমাদের ফিল্ম সিনেমা ইনস্টিটিউট, কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়িয়েছেন, আপনি দেখেছেন, তাদের সঙ্গে কাজ করেছেন, এবং শেষমেশ 2015 সালে নিজে উদ্যোগ নিয়ে একেবারে নিজের একটা তাগিদ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টটা নিজে প্রতিষ্ঠা করেছেন আর কি। তো আপনি কোন লক্ষ্য থেকে সেটা করেছেন, এবং এখন যদি পুনের সঙ্গে একটু তুলনাও করেন, করে যদি কি মনে হয় যে আমরা আমাদের দেশে চলচ্চিত্র শেখানোর প্রশিক্ষণের পদ্ধতিটা কতদূর অগ্রসর হয়েছে, কতদূর পরিপক্ক হয়েছে, কোথায় কোথায় সংকট সম্ভাবনা আছে, এবং আপনার লক্ষ্য আসলে কি, এখান থেকে আপনি কোথায় গিয়ে পৌঁছতে চান, এই বিষয়টা নিয়ে যদি বলতেন বাংলাদেশের চলচ্চিত্র শিক্ষণের সংস্কৃতিটা নিয়ে। দেখুন, মানে আমি তো মানে একটা কথা বলি যে বাংলাদেশের সিনেমা শিল্পের সূচনা বা ইন্ডাস্ট্রি হিসাবে এটার যে শুরুটা, সেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে করা। 1957 সনের 3রা এপ্রিল তখনকার প্রাদেশিক পরিষদে উনি প্রাদেশিক মন্ত্রিসভার শিল্প বাণিজ্য মন্ত্রী হিসেবে উনি প্রাদেশিক পরিষদের সভায় উনি একটি বিল উত্থাপন করেন এফডিসি প্রতিষ্ঠার, এবং সেই মধ্য দিয়ে এফডিসির সূচনা হয়। কিন্তু দুঃখজনকভাবে সত্য, এটি মানতেই হয়, ওনার আমলেই আর্কাইভ এন্ড ফিল্ম ইনস্টিটিউটের প্রক্রিয়াটিও শুরু হয়েছিল। ওনার উদ্যোগী সালাউদ্দিন জাকি, বাদল রহমান, ওনারা পুনা ফিল্ম ইনস্টিটিউটে ছাত্র হিসাবে পড়তে গিয়েছিলেন ভারত সরকারের বৃত্তি নিয়ে। তো ওনার কিন্তু চলচ্চিত্র শিল্প প্রতিষ্ঠার পাশাপাশি চলচ্চিত্র শিক্ষার একটা ব্যবস্থা করার দেশে একটা চিন্তা ছিল। কিন্তু দুঃখজনকভাবে 75 সনে ওনার নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে পরিবর্তনটা ঘটে, তারপরে সারা দেশটা যেরকম উলটপালট হয়ে যায়, রিভার্স জার্নি শুরু করে, মুক্তিযুদ্ধের চেতনার একদম বিপরীতমুখী দিকে যাত্রা করে, আমাদের জাতীয় জীবনের অন্য আর সবকিছুই তো সেরকম উল্টোমুখী যাত্রা হয়, এবং আসলে সুসংবদ্ধভাবে কোনো কিছুই আর গড়ে ওঠেনি। আমাদের দুঃখজনকভাবে সত্য, এটা মানতেই হয় যে আমাদের যারা শিক্ষা জগতের নীতি নির্ধারক, অর্থাৎ শিক্ষার পলিসিটা যারা তৈরি করেন, বিশ্ববিদ্যালয়ের গুরুজন শিক্ষকেরা, প্রশাসকরা, রাজনীতিকরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এমনকি সাংস্কৃতিক নেতৃবৃন্দ, কেউই কিন্তু চলচ্চিত্র শিক্ষার গুরুত্বটিকে সেইভাবে অনুধাবন করেননি বা বিষয়টিকে সেই গুরুত্বে দেখেননি। যার ফলে আমাদের অন্য অনেক ইনস্টিটিউশন, অন্য অনেক পড়াশোনা, আপনি প্রায় সব কলেজে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ইসলামিক স্টাডিজ, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এরকম নানা রকমের কোর্স দেখবেন বা দেখেছেন বা আছে বহু আগে থেকে। কিন্তু সিনেমা বা আর্ট,
এগুলির শিক্ষার যে একটা বড় প্রয়োজনীয়তা আছে একটি জাতিকে সত্যিকার অর্থে গড়ে তোলার জন্য, মনস্তত্ত্বে, মননশীল এবং সৃজনশীল চিন্তার ক্ষেত্রে, প্রগতিশীল চিন্তার ক্ষেত্রে, সেইটা কিন্তু উপলব্ধ হয় না। যাই হোক, তারপরও নানাভাবে তো ফর্মালি না হলো ইনফর্মালি আমাদের সিনেমার যারা চলচ্চিত্র সংসদের যারা নেতৃত্ব ছিলেন তারা কিন্তু সেই গুরুত্বটা ঠিকই বুঝতেন এবং তাদের চেষ্টাও ছিল নিরন্তর। সেই সূত্রে ধরেন শেষ পর্যন্ত তো আর্কাইভ প্রতিষ্ঠিত হয় সরকারি কাজের ধারাবাহিকতা, এবং আর্কাইভই প্রথম মানে ওই অর্থে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র শিক্ষাটার সূচনা হয়। তার আগে অবশ্যই চলচ্চিত্র সংসদ কর্মীরা, বিশেষ করে পাকিস্তান চলচ্চিত্র সংসদ বা আলমগীর কবির স্বাধীনতা পূর্ব কালে কিন্তু বিভিন্ন সিরিয়াস পত্রিকা, জার্নাল, ম্যাগাজিন বের করার মধ্য দিয়ে, আবার কবির ভাই স্বাধীনতার আগেই ঢাকা ফিল্ম ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউটের মতো করে চলচ্চিত্র শিক্ষার একটা আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে সেগুলি আর ওইভাবে মানে কোর্সের জায়গাটা একটু বিঘ্নিত হয়। তারপরও আর্কাইভ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সতীশ বাহাদুর সাহেব আসলেন, প্রথম চলচ্চিত্র অ্যাপ্রিসিয়েশন কোর্স হলো। তারপরে আর্কাইভে আরো দুটি কোর্স হয়েছে, সেই কোর্সেরই ছাত্র তানভীর মুকাম্মেল, মানজার ইয়াসিন মুরাদ, মুর্শিদুল ইসলাম, তারেক মাসুদ ওনারা, এবং কবির ভাই বা জাকি ভাই, বাদল ভাই, ওনারা সেখানে মানে শিক্ষকতা এবং কোর্স পরিচালনা ইত্যাদির ভূমিকাটি পালন করেছে। পরবর্তীতে ধরেন 80-র দশকে কিন্তু প্রায় অনেক চলচ্চিত্র সংসদই মানে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের আয়োজন করতো। তাই সেই ধারাবাহিকতাই তো ঢাকা টোকাইয়ের মতন প্রোডাকশন ওয়ার্কশপ হলো, ওয়ানডিং কৃষ্ণনগরের মতন প্রোডাকশন ওয়ার্কশপ হলো, এগুলি। তারপরে তো আপনি নিশ্চয়ই জানেন যে 81 সনে জিয়াউর রহমানের মৃত্যুর পরবর্তী সময়েই তারই সরকার, বিএনপি সরকার একটা খুবই ড্রাকোনিয়ান বা ব্ল্যাক ল করলো চলচ্চিত্র সংসদ নিয়ন্ত্রণের জন্য। এবং তখন চলচ্চিত্র সংসদ আন্দোলনটা সারা দেশে যেরকম ছড়িয়েছিল, আবার গুটিয়ে ঢাকা চট্টগ্রাম কেন্দ্রিকই হয়ে গেল। মূলত ঢাকায়ও খুব বেশি চলচ্চিত্র সংসদ আসলে খুব প্রোঅ্যাক্টিভ ছিল না। আপনি ওই ফিল্ম ইনস্টিটিউটের সম্পর্কে যদি একটু বলতেন, যে কটা বাংলাদেশে হয়েছে, বিশেষ করে আপনার বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, পরবর্তীতে মানে আমি যখন মানে পুনা থেকে পড়াশোনাটা শেষ করে আসলাম, আমি আসলাম 97 সনের ফেব্রুয়ারির শেষাশেষি। এসে প্রথম মানে ক্লাস আনুষ্ঠানিকভাবে সিনেমা, এতদিন ছাত্র ছিলাম, হ্যাঁ, নিতান্তই ছাত্র ছিলাম, এবার শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হই। 17ই মার্চ জাতির জনকের জন্মদিন, সেই দিনই আমার আসলে চলচ্চিত্র শিক্ষকতার যাত্রা শুরু। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে একটি চলচ্চিত্র অ্যাপ্রিসিয়েশন কোর্স হয়েছিল, সেখানে আমি 2 দিন ক্লাস নিলাম চলচ্চিত্র সম্পাদনা বিষয়ে, এবং সেই থেকে আমার শুরু। তারপরে তো আমি চলচ্চিত্র কাজের সাথে সম্পাদনা, পোস্ট প্রোডাকশন, নির্মাণ ইত্যাদির কাজের পাশাপাশি আমি এরকম বিভিন্ন ইনস্টিটিউটে, আপনি আমার মানে জীবন তথ্যে দেখেছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিসরে আমি শিক্ষকতার কাজটা করেছি। এবং শেষাবধি মানে আমি 2006 সনে আমি যোগ দিলাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে খণ্ডকালীন শিক্ষক হিসাবে। ওদের ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্টে ফিল্মের কোর্সগুলি আমি করানো শুরু করলাম, এবং তৎপরবর্তীকালে আমি পরিপূর্ণভাবে মানে সিনেমার সম্পাদনার কাজ এবং নির্মাণ কাজের সম্পৃক্ততার মধ্যেই, ওটি আমার তখন মূল কাজ ছিল। এরপরে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে একদম রেগুলার শিক্ষক হিসাবে, স্থায়ী শিক্ষক হিসাবে যোগ দিলাম, এবং একটা পর্যায়ে আমি ওইখানকার সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেলাম। যখন আমি চেয়ারম্যানের দায়িত্ব পেলাম, তখন আমার মধ্যে একটা ভাবনা আসলো, একটা স্বপ্ন আসলো, স্বপ্ন তৈরি হলো, কারণ সুযোগ এবং সম্ভাবনাটাই আমাকে সেই বৃহত্তর স্বপ্নটা দেখতে বাধিত মানে ধাবিত করলো আমি করবো। এবং আমি দেখলাম যে আমি একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান, জগন্নাথ ইউনিভার্সিটি একটা নতুন বিশ্ববিদ্যালয়, তখন এখনো নতুনই, তো এইখানে নানা বিভাগ খোলা হচ্ছে, নতুন নতুন বিভাগ। সো আমি যদি একটি বিভাগের প্রস্তাব করি এবং একটা পরিকল্পনা দেই, তাহলে হয়তো এই বিভাগটি প্রতিষ্ঠার একটা সুযোগ হয়। এবং আমার একটা স্বপ্ন আছে, আমি সেই স্বপ্নের পথে হাঁটছি, এখনো মানে একদম প্রথম ধাপে আছি। সেটি হলো যে বিভাগটা মানে সবে চালু করেছি। 2015 সনে
আমারই উদ্যোগে প্রায় 2 বছর এটির পেছনে লেগেছিলাম। এটা যে প্রক্রিয়ায় হয়, একাডেমিক কমিটিতে বিভাগে পাশ করিয়েছি, ফ্যাকাল্টির এক্সিকিউটিভ কমিটিতে পাশ করিয়েছি। হ্যাঁ, এগুলি করার জন্য আমার প্রচুর বক্তৃতা করতে হয়েছে এটার পক্ষে, এবং তারপরে একাডেমিক কাউন্সিল, তারপরে এটি ইউজিসিতে গিয়েছে, অনুমোদিত হয়েছে। 2015 সন থেকে অনুমোদিত বিভাগ হিসাবে এটি যাত্রা শুরু হয়, কার্যক্রম শুরু হয়। এখন এটা খুবই শিশু অবস্থায় আছে, শৈশবে আছে, কিন্তু আমি স্বপ্ন দেখি, আমার ভীষণটা এরকম, এবং ভীষণটা হলো এই যে আমি হয়তো বেঁচে থাকলে আগামী আরো 9-10 বছর বিশ্ববিদ্যালয়ে মানে এখনকার হিসেবে, বয়স হিসেবে আমি কাজ করতে পারবো। এই সময়কালের মধ্যে আমার আপ্রাণ চেষ্টা থাকবে এটিকে একটি বিশ্বমানের ইনস্টিটিউটে রূপান্তরিত করা। এটি শুধু একটি বিভাগে সীমাবদ্ধ না রেখে আমি চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্তত 9টা থেকে 10টা বিভাগের স্পেশালাইজেশন সহ, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নতুন জমি দেওয়া হয়েছে কেরানীগঞ্জে, সেখানে সেপারেটলি আলাদা কয়েক একর, 10 একর, 15 একর জমি নিয়ে আমি চেষ্টা করব, সেই প্রক্রিয়া আমি করছি, একটা আলাদা স্বতন্ত্র ইনস্টিটিউট করব যেটি বিশ্বমানের, এবং এটি হবে একটি আন্তর্জাতিক ইনস্টিটিউট। আমি মনে মনে ভেবেও রেখেছি এটির নাম হবে, যেহেতু বাংলাদেশের সিনেমার আসলে ওই অর্থে প্রাতিষ্ঠানিক উদ্গাতা বঙ্গবন্ধু, ওনার নামই হবে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট জগন্নাথ ইউনিভার্সিটি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা আশা করব আপনার এই স্বপ্ন যত দ্রুত সম্ভব হয় বাস্তবায়িত হোক। কথায় কথায় আপনি চলচ্চিত্র সংসদ আন্দোলনের কথা বললেন, আপনি নিজে এটার সঙ্গে যুক্ত ছিলেন, ওখান থেকেই উঠে আসা। তো এখন কি দেখছেন? আমার চতুর্দিকে যা আমরা দেখছি যে চলচ্চিত্র আন্দোলনটা যেন বেশ খানিকটা স্তীমিত হয়ে গেছে। তার জন্য হয়তো বা বর্তমান বাস্তবতাই দায়ী, কিন্তু এই চলচ্চিত্র সংসদ আন্দোলনকে নতুন ভাবে চাঙ্গা করার জন্য, তার নতুন ভূমিকা, তার নতুন কার্যকারিতা খোঁজার জন্য কি ভাবনা আপনার মনে কাজ করছে? কারণ আপনি দেখলাম আপনার বিশ্ববিদ্যালয়ে একটি চলচ্চিত্র সংসদও আপনি প্রতিষ্ঠা করেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। বলে আপনার চিন্তার মধ্যে চলচ্চিত্র সংসদের কি নতুন ভূমিকা দেখতে পাচ্ছেন আপনি? বর্তমান ভূমিকা কিভাবে এটিকে আরেকটু জাগিয়ে তোলা যায়, যা আমাদের চলচ্চিত্র সংস্কৃতিতে একটা ইতিবাচক ভূমিকা পালন করবে? দেখুন, মানে আপনি নতুন পরিপ্রেক্ষিত, নতুন বাস্তবতার কথা বলছি, প্রযুক্তিগত বাস্তবতা, একদম। আমরা বা আপনি, আমরা যে সময়টা চলচ্চিত্র সংসদের নবীন কর্মী হিসাবে যোগ দিয়েছিলাম, তখন একটি ভালো সিনেমা দেখাই ছিল একটা বড় লড়াই, অনেক বড় লড়াই। আমার মনে আছে যে আমার ঢাকার তখন উপকণ্ঠ, এখন ঢাকার মাঝখানে পড়ে গেছে, মাদার টেক, পূর্ব বাসাবো মাদার টেক, এইখান থেকে আমি গুলিস্তান যেতাম টেম্পুতে চড়ে, সেখানে গিয়ে বাসে চড়ে সায়েন্স ল্যাবরেটরিতে যেতাম, তারপরে ইন্ডিয়ান হাই কমিশন, জার্মান কালচারাল ইনস্টিটিউট, আলিয়া স্ট্রাসেস বা রাশিয়ান কালচারাল সেন্টারে গিয়ে সিনেমা দেখতাম। এবং তখন ফিল্ম সোসাইটির সদস্য ছাড়া, নির্দিষ্ট ফিল্ম সোসাইটির সদস্য ছাড়া সিনেমা দেখার সুযোগটাও কম ছিল। খসরু ভাইয়ের বাংলাদেশ চলচ্চিত্র সংসদ অনেক ভালো ভালো সিনেমার প্রোগ্রাম করতেন, এবং আমরা তখন অন্য সংসদের মেম্বার। খসরু ভাই প্রায়ই অ্যালাউ করতেন না যে আগে আমার সংসদের লোকজন ঢুকবে, সদস্যরা ঢুকবে, তারপরে তোরা ঢুকবি যদি জায়গা থাকে, চেয়ার না থাকলে তোরা ফ্লোরে বসে দেখবি। হ্যাঁ, এরকম। কিন্তু এখনকার বাস্তবতাটা তো ভিন্ন। এখন আপনি মানে হাতের মুঠোতেই সিনেমা দেখা যায়, মোবাইলও দেখে মানুষ। কিন্তু আমি মনে করি কি, একজন সিনেমার নিবিষ্ট দর্শক হিসেবে, সিনেমার চর্চাকারী হিসাবে, নির্মাণকারী হিসাবে, সম্পাদক হিসেবে, বা এই ক্ষেত্রের ক্ষুদ্র পরিসরের শিক্ষক হিসাবে আমি মনে করি সিনেমাটা সিনেমার মতো করে দেখতে হবে। সিনেমা এমন একটি মাধ্যম যে আপনি অনেকের মাঝে বসে দেখছেন, কিন্তু সবার থেকে বিচ্ছিন্ন হয়ে দেখছেন। একটি বড় পর্দায় সিনেমাটা দেখানো হচ্ছে, একটি বড় প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে, সেখানে আরো 200-500 এমনকি 1000 দর্শকের মধ্যে বসে আপনি দেখছেন, এবং সম্পূর্ণভাবে নিবিষ্ট হয়ে দেখছেন। কারণ আপনার আর অন্য কোনো দিকে, একটু বন্ধ একটি কক্ষ, হল, আপনার অন্য কোনো দিকে মন দেওয়ার সুযোগই নেই, বাস্তব পরিস্থিতি নাই। অর্থাৎ আপনি দেখছেন সরাসরি সিনেমাটার সাথে আপনার নিজের মন মানসের এবং আত্মার যোগাযোগটা হচ্ছে। এখনকার বাস্তবতায় যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সিনেমা দেখার যে গুরু, যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু প্রায় মিসিং। এখন অধিকাংশ মানুষই সিনেমা দেখে টেলিভিশনে অথবা কম্পিউটারের স্ক্রিনে।
এবং দেখে কি, দেখে মূলত স্টোরিটা, কাহিনীটা দেখে। হ্যাঁ, সিনেমার কাহিনীটা হলো একটি মাত্র উপাদান। সিনেমাকে বলা হয় সর্বকলার সমাহার, একদম বেনি আসহ কলা, রঙের যেরকম 7 রঙের সমাহার রংধনু, সিনেমা কিন্তু ওই অর্থে একটি রংধনু, শিল্পের সর্বদিকের একটা সামগ্রিক রংধনু হলো সিনেমা। কিন্তু আমরা এখন যে দর্শক শ্রেণী যেইভাবে সিনেমা দেখি, সচরাচর দেখা অভ্যাসটা তৈরি হয়েছে টেলিভিশনের কারণে বা মোবাইল ফোনের কারণে বা এই কম্পিউটার স্ক্রিনের কারণে, এখানে কিন্তু এই সর্বকলাটা খুব বেশি মানুষ অনুধাবন করার বাস্তব পরিস্থিতির সুযোগটা নেয়। তো এরকম একটা বাস্তবতা যখন তৈরি হয়েছে, তখন আমি মনে করি কি, ফিল্ম সোসাইটি গুলিকে নতুন কৌশল অবলম্বন করতে হবে। এবং সেই কৌশলটা হলো যারা একটু সিরিয়াস অ্যাপ্রোচের অডিয়েন্স, সেই অডিয়েন্সটা তৈরি করতে হবে, অথবা এরকম ফ্লুইড অডিয়েন্স, যেটা ফিচেল পাত্রের মধ্যে পানি ঢাললে যেরকম অবস্থাটা হয়, আপনি কমিউনিকেশন থিওরিতে আছে ফ্লুইড অডিয়েন্স। তো সেই ফ্লুইডিটিটা, অডিয়েন্সের সেই ফ্লুইডিটিটা যেন একেবারে স্থায়ী রূপ না নেয়, সেই চেষ্টাটা করতে হবে সিরিয়াস ফিল্ম সোসাইটি অ্যাক্টিভিস্টদের, এবং মানুষের মধ্যে সিনেমার সিরিয়াস আগ্রহটা তৈরি করতে হবে। এবং এটা করা সম্ভব কিভাবে? আমি মনে করি যে ওই সিনেমা চলচ্চিত্র সংসদ আন্দোলন শুরুর দিক থেকে যেটি করেছে, যে সিনেমার লিটারেসি বাড়ানোর চেষ্টা করেছে স্বল্প পরিসরে হলেও, যেটার অংশীজন আমরা হয়েছি। হ্যাঁ, তো আমাদের এই সিনেমার লিটারেসিটা বাড়ানোর জন্য, সিনেমার সিরিয়াস অ্যাপ্রোচটা বোঝানোর জন্য, বোধগম্যতায় নেওয়ার জন্য আমাদের একেবারে স্কুল পর্যায় থেকে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিনেমা বিষয়ক কোর্স থাকতে হবে। এটা ইনিশিয়ালি অপশনাল কোর্স হতে পারে, অথবা এরকম এখনকার দূর শিক্ষণ প্রক্রিয়ার হতে পারে। আমাদের এত এত বিষয়ে পড়ানো হয়, এত কিছু শেখানোর চেষ্টা করা হয়, সবচেয়ে বেশি তো করা হয় ধর্মীয় বিষয়ে পড়ানোর, মানে এটা না অবজারভেশন। আমরা যতটা না ধর্মীয় বিষয়ের পড়াশোনার প্রতি মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করি, জাগতিক অন্যান্য বিষয়ে কিন্তু কম করি। আমার মনে হয় যে এটা যদি করা হয়, একটা স্কুল পর্যায়ের, মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষার্থী যদি সিনেমা দেখার নতুন চোখ সম্পর্কে ধারণাটা তৈরি হয়, তাহলে সে পরবর্তীতে আরেকটু সিরিয়াস অ্যাপ্রোচে সিনেমা দেখার চেষ্টা করবে, এবং তখন এটাকে আমরা আসলে ক্যাশ করতে পারবো। এবং এইটা আসলে একটা, মানে এটা ফিল্ম সোসাইটির লোকজনের পক্ষ থেকে এই উদ্যোগ আয়োজনটা করা উচিত, এবং আন্দোলন শুরু করে দেওয়া উচিত, দাবি উত্থাপন করা উচিত, রাষ্ট্রের কর্তৃপক্ষ, নীতি নির্ধারক কর্তৃপক্ষকে বোঝানো উচিত যে এটা করা উচিত, সামগ্রিক জাতীয় মন মনস্তত্ত্ব, মন মানুষটাকে গড়ে তোলার জন্য, একটি শৈল্পিক ভাবনার, মননশীল ভাবনার মনস্তত্ত্ব তৈরি করার জন্য। এটা একটা বড় উপায় হতে পারে। এটা আমার একজন নগণ্য, না, আমি একদম সর্বাংশে একমত, কারণ আমরা ধরেই নিয়েছি চলচ্চিত্র সংসদ আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে গেছে। আমার মনে হয় না এটাকে আবার নতুন ভাবে চাঙ্গা করা দরকার হবে, তার নতুন ভূমিকাকে চিহ্নিত করে দিতে হবে। আসলে বিশেষ করে ছবি দেখার যে সংস্কৃতিটা, সত্যিকার অর্থে সিনেমা দেখার যে একটা আদর্শ সংস্কৃতি আছে, পরিমণ্ডল আছে, পরিবেশ আছে, সেটাকে আবার নতুন করে জাগাতে হবে। তা নাহলে ওইরকম ছবি তৈরিও হবে না। তা না হলে আজকাল এই সমস্ত যে দ্রুতগতির, চটুল, থ্রিলার, ভায়োলেন্স জাতীয় যেরকম ছবি তৈরি হচ্ছে ওটিটি এবং অন্যান্য প্ল্যাটফর্মের জন্য, ওগুলোই হতে থাকবে। মানুষ মনে করে ওগুলোই বুঝে চলচ্চিত্র আর কি। তাহলে আপনার কথার সঙ্গে আমি একমত, কিন্তু একই সঙ্গে আরেকটা কথা আমি বলতে চাইছি, এটা আপনি বলছেন সিরিয়াস অ্যাপ্রোচে দর্শকদের জন্য, কিন্তু সাধারণ মধ্যবিত্ত, সাধারণ শিক্ষিত পরিবারের মানুষদেরও একটা সুস্থ বিনোদনের দরকার আছে। এবং এটা একসময় আমাদের বাংলাদেশে ছিল, ওই ধরনের চলচ্চিত্র তৈরি হতো, হল ছিল জেলায় জেলায়, শহরে শহরে সবাই দেখতে যেত। আপনি বলেছেন আপনি সপরিবারে মধুমিতার ছবি দেখতে গেছেন আর কি। সেই হলের সংকট এখন তীব্রভাবে, হল বলতে একেবারেই শেষ হয়ে গেছে, 50টা কি 60টা আছে গোটা দেশের মধ্যে। সেই জায়গাটাতে কিভাবে আপনি নতুন করে আবার সেটা জাগাতে পারেন মূলধারার দর্শকদের জন্য, এই ক্ষেত্রে আসলে আপনার কোনো চিন্তা আছে কিনা, সরকার কিছু ভাবছে কিনা? আপনি বঙ্গবন্ধুর কথা বললেন, তিনি এফডিসি শুরু করেছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের উন্নয়ন। আমার তো মনে হচ্ছে এখন নতুন করে আবার সেটাকে উন্নয়ন করার একটা পর্ব এসে গেছে। এই বিষয়ে আপনার কোনো পর্যবেক্ষণ বা কোনো পরামর্শ কি রয়েছে? আসলে দেখেন, মানে এটি একটি সামগ্রিক এবং কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, যে আমরা দেখেন আমাদের এখানে সিনেমা ইন্ডাস্ট্রি অর্থে যে ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছিল,
স্বাধীনতা পূর্ববর্তী কালে বঙ্গবন্ধু যে ভাবনা নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিটা প্রতিষ্ঠা করেছিলেন, যে রাজনৈতিক সাংস্কৃতিক ভাবনার এবং রাজনৈতিক সাংস্কৃতিক অধিকার আদায়ের টুল হিসেবে সিনেমাকে ব্যবহার করার বা সিনেমাকে প্রয়োগ করার যে ভাবনাটা ছিল, সেটি হয়তো মানে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে কিছুটা ভূমিকা রেখেছে। আমাদের ৭৯-এর গণ আন্দোলন, গণজাগরণ এবং বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষের ক্ষেত্রে এবং দানা বাঁধিয়ে তোলার ক্ষেত্রে আমাদের ঢাকার তখনকার সিনেমা আর্ট হিসাবে হয়তো সেগুলি যথেষ্টই মানসম্পন্ন ছিল না, কিন্তু অ্যাজ কমিউনিকেশন ম্যাটেরিয়াল, পলিটিক্যাল কালচারাল কমিউনিকেশন ম্যাটেরিয়াল হিসাবে কিন্তু ভালোই ভূমিকা রেখেছিল। বিশেষ করে রূপবানের মতন একটি সিনেমা এক ধরনের মানে আমাদের এখানে একটা জাগরণ তৈরি করেছিল, দর্শকও তৈরি করেছিল, এবং বাঙালি সজাত্য চেতনার জায়গায় একটি কাজ করেছিল। বা জীবন থেকে নেয়ার মতন সিনেমা বা সিরাজউদ্দৌলার মতন সিনেমা, এগুলি কিন্তু একটা ভালো রাজনৈতিক প্রকারান্তরে রাজনৈতিক ভূমিকা পালন করেছিল। এবং স্বাধীনতা পরবর্তী সময়ে মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু সিনেমা হয়েছে যেগুলি হয়তো আমরা এই মুহূর্তেই ফিরে আসি। এই মুহূর্তে বিশেষ করে যে হল সংকট, সিনেমা প্রদর্শন ব্যবস্থার যে সংকট, এই সংকটটাকে কিভাবে মোকাবেলা করা যায়? ডেভেলপ করেছিল এজ এ মানে পপুলার জর্নার সিনেমা নিয়ে এবং একটি ব্যবসায়িক জায়গা থেকে, এবং এটির যেই মানে সাংস্কৃতিক এবং আদর্শিক জায়গাটা ক্রমে ক্রমে ক্ষীণতর হয়েছে। এবং বিশেষ করে ৯০-এর দশকের শুরু নাগাদ আমাদের প্রায় ১৪০০ সিনেমা হল ছিল, রেগুলার ৩টা-৪টা শো হতো, এরকম সিনেমা হলের সংখ্যা প্রায় ১১০০-১২০০ ছিল, আর অন্যগুলি একটু মৌসুম ভিত্তিক ছিল। তো এটা একটা বড় ইন্ডাস্ট্রি হিসাবে মানে কর্মকাণ্ড হিসাবে, অর্থনৈতিক এবং বাণিজ্যিক কর্মকাণ্ড হিসাবে কিন্তু চলছিল। এবং দেখেন পরবর্তী সময়ে সিনেমার গুণগত মান নিম্নমুখী হওয়াতে ধীরে ধীরে সিনেমা হলের গিয়ে মানুষের সিনেমা দেখার প্রবণতাটা কমে আসলো। একটা সময় ছিল, আমি বলেছি যে আমি আমার বাবা মার সাথে সিনেমা দেখতে যেতাম, আমাদের একটা পারিবারিক সংস্কৃতি ছিল, মাসে অন্তত একবার সবাই ফ্যামিলির মিলেমিশে গিয়ে সিনেমা দেখতাম, এটা আমাদের পারিবারিক ব্যয় বাজেটের একটা অংশ ছিল। এটা শহর কেন্দ্রিক ঢাকা বা চট্টগ্রাম বা জেলা শহর কেন্দ্রিক জায়গাগুলিতে এটার একটা কালচার কিন্তু ছিল। কিন্তু ৯০-এর পরবর্তী সময়ে ৯১-৯২ সন থেকে শুরু করে যখন আবার ভিসিপি ভিসিআর চলে আসলো, ভারতীয় সিনেমা দেখার সুযোগ তৈরি হয়ে গেল ঘরে বসে, তখন সিনেমা হলগুলিতে এই শ্রেণীর দর্শকের যাওয়া কমা শুরু হলো। এবং একই সঙ্গে আমাদের ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সিনেমাগুলি তৈরি হচ্ছিল তখন থেকেই, সেগুলি ক্রমেই গুণগত মানে খুবই নিম্নমুখী হচ্ছিল। এবং শেষ পর্যায়ে একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা দাঁড়ালো যে একজন শিক্ষিত মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার ব্যাপারটা বন্ধু বান্ধব মহলে উপহাসের ব্যাপার ছিল। আমিও এরকম উপহাসের শিকার কিন্তু হয়েছে, কি রুচি যে তুই যাস ওই সিনেমা দেখতে, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, অবস্থাটা তো বদলে গেছে, এখন সিনেমা হল প্রায় শূন্য, আমাদের ১০০-র নিচে নেমে এসেছে সিনেমা হল। গত এই ১.৫ বছর সময়ে, করোনাকালীন সময়ে এটি আরো মানে খারাপ দুরবস্থায় পড়েছে। এবং আমাদের ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রি, এফডিসি কেন্দ্রিক ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটিকে আপনি বলছেন মূলধারা বা অনেকেই বলে মূলধারা, এগুলি গুণগত মান বিবেচনা করলে আমি মূলের দীর্ঘ উকারটা, ময়ের নিচের দীর্ঘ উকারটা আমি ছেড়ে দিতে চাই, সেই ধারায় পরিণত হয়েছে। না না না, সেটা বাস্তবতা। আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠান দেখছিলাম, সেখানে আমি অবস্থাটা হয়েছে সিনেমা ট্রেড হিসাবে, ইন্ডিপেন্ডেন্ট ট্রেড হিসাবে ইজ নো মোর এক্সিস্টিং ইন আওয়ার কান্ট্রি। সেটাকে ফিরিয়ে আনার জন্য কি করা যেতে পারে? আমি আপনাকে একটা তথ্য দিতে চাই যে আমাদের সরকার, আমি যা সদ্য জানতে পেরেছি যে আমাদের সরকার ১,০০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে নতুন করে হল নির্মাণ কিংবা হলগুলোকে সংস্কার করার জন্য। খুব সহজ শর্তে ঋণ দেওয়ার একটা ব্যবস্থা করেছে, তহবিল গঠন করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো হল মালিক বা কোনো উদ্যোক্তা এগিয়ে আসছে না এই ঋণটা নেওয়ার জন্য। তাদের একটাই কথা যে আমরা হল না ঠিক করলাম বা হল তৈরি করলাম, হলে আমরা দেখাবো কি? দেখানোর মতো কোনো কন্টেন্ট তো নাই। সেক্ষেত্রে দুইটা আমাদের কাছে পথ খোলা আছে। এক হচ্ছে ভালো ভারতীয় ছবি
বা বিদেশি ছবি, অন্যান্য ভাষার ছবিও যদি আমরা দেখাতে পারি, আনতে পারি, আমদানি করতে পারি, এক। অথবা আমাদের চলচ্চিত্র নির্মাতারা, সেটা এফডিসির হোক বা বিকল্প ধারার, তারা শুধুই যে আর্ট ছবি তৈরি করবে তা না, তারা যেন অন্তত সাধারণ মধ্যবিত্তের জন্য সুস্থ বিনোদনমূলক কিছু ছবি তৈরি হয়, বাচ্চাদের ছবি তৈরি হয়, হাসির ছবি তৈরি হয়, প্রেমের ছবি তৈরি হয়, মিউজিক্যাল তৈরি হয়, জীবনী ভিত্তিক ছবি তো তৈরি হতে পারে। ওই ধারাটাকে যদি জানা করা যায় যদি, তাহলে হয়তো আবার ওই সংস্কৃতিটা আবার ফিরে আসবে। কারণ মানুষ সঙ্গে এটা একটা ক্ষুধা, এটা একটা সামাজিক একটা অভিজ্ঞতার অংশ আসলে, একসঙ্গে গিয়ে ছবি দেখা, ছবি নিয়ে আলোচনা করা। এই ব্যাপারটিকে কিভাবে ঘটিয়ে তোলা যায়, আপনি একজন চলচ্চিত্র শিক্ষক, চিন্তক, অধ্যাপক, গবেষক, আপনার কাছ থেকে আমরা একটা সুনির্দিষ্ট কোন রকম পরামর্শ বা পরিকল্পনা পেতে পারি কিনা? এই বিষয়ে কথা বলার আমি শেষ ব্যক্তি নই প্রথমত, বা আমি চূড়ান্ত কোনো মানুষ নই। আমি মনে করি যে এটি আমাদের যারা মানে নীতি নির্ধারক, আমাদের সিনেমা নিয়ে যারা গভীরভাবে ভাবনা চিন্তা করেন, এটি তাদের এবং সামাজিক শক্তির, বুদ্ধিজীবী শ্রেণীর মানুষদের এইটা একটা, এবং রাজনৈতিক নেতৃত্বের, প্রোগ্রেসিভ পলিটিক্যাল লিডারশিপের একটা যৌথ চিন্তা ভাবনার একটা ব্যাপার। এবং সিনেমার মতো এরকম সবচাইতে শক্তিশালী মাধ্যম, বিআই লেনিন অক্টোবর বিপ্লবের মহানায়ক, সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক বলেছিলেন যে সিনেমা হলো সবচাইতে শক্তিশালী গণমাধ্যম। এবং আমি গণযোগাযোগের ছাত্র বা শিক্ষক হিসাবে আমি কিন্তু সেটা বিশ্বাস করি যে সিনেমা সবচাইতে প্রভাববান সৃষ্টিকারী মাধ্যম। এবং সিনেমা কেবলমাত্র মানে তথ্যদান নয়, এটা বিনোদনের মধ্য দিয়ে, আনন্দ দানের মধ্য দিয়ে আসলে মানুষকে তথ্য দেওয়া হয়। এইটা আমি এইভাবে মানি বা বোঝার চেষ্টা করি। এখন আমাদের এখানে ফিল্ম ইন্ডাস্ট্রি কেন্দ্রিক বা ঢাকা এফডিসি কেন্দ্রিক যে ইন্ডাস্ট্রি, দুঃখজনক ভাবে এই সত্যটা আমাদের মেনে নিতে হবে, বা আমি বলছি যে শুরুটা হয়েছিল কত কৃতি, বিভিন্ন সেক্টরের কৃতি মানুষদের নিয়ে, শিল্প সংস্কৃতি, লেখক, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, অভিনয় শিল্পী, ওনাদের মধ্যে 80 দশকের পর থেকে বা 80 দশক থেকে আমাদের ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু খুব বেশি মেধাবী, বহুমুখী, মেধা সম্পন্ন মানুষজনদেরকে আকৃষ্ট করেনি, বা তারা সেখানে জায়গা তৈরি করতে পারেনি। সেই কারণে কিন্তু আমাদের বিকল্প জায়গায় যেতে হয়েছে। এবং সেই বিকল্প ধারার লোকজনই কিন্তু এখন ওই অর্থে বাংলাদেশের সিনেমাকে যতটুকুই আছে বাঁচিয়ে রেখেছে, এবং এক ধরনের সম্মানজনক ভাবেই বাঁচিয়ে রেখেছে গত 2 দশক ধরে, 2.5-3 দশক ধরে। তো আমি মনে করি কি, এখন সিনেমা যেহেতু ব্যবসা হিসাবে, ব্যক্তি পুঁজির বা বেসরকারি মালিকানার ব্যবসা হিসাবে আর এখন টিকে থাকতে পারছে না নানা বাস্তবতার কারণে, তো আমাদের এখানে এখন একটা সরকারি বেসরকারি বা সরকারি যৌথ উদ্যোগ বা সরকারি একক উদ্যোগের ব্যবস্থা নিতে হবে। আপনি বললেন যে 1000 কোটি টাকার একটা বরাদ্দ আছে। এই সরকার, শেখ হাসিনার সরকার, বা বর্তমান লাগাতার প্রায় 12 বছর 13 বছর ধরে যে সরকার আছে, যে রাজনৈতিক দলের, আওয়ামী লীগ, হ্যাঁ, তাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বের জায়গা থেকেই কিন্তু তারা 1000 কোটি টাকার একটা পরিকল্পনা নিয়েছে যে ঋণ প্রণোদনা দিবে স্বল্প সুদে, ইত্যাদি ইত্যাদি। সিনেমাকে ইন্ডাস্ট্রি হিসেবেও ঘোষণা করা হয়েছে, এবং প্রাথমিক সময়ে এটিকে নানা রকমের ট্যাক্স এক্সেমশনের আওতায় রেখেছে, যে খুবই স্বল্প সুদে বিনা ট্যাক্সে উদ্যোগ নিতে পারে। কিন্তু দুঃখজনক ভাবে আমাদের যারা পুরনো চলচ্চিত্র ব্যবসায়ী মহল, অর্থাৎ সিনেমা প্রডিউসার বলেন, ডিস্ট্রিবিউটর বলেন, বা প্রদর্শক বলেন, হল মালিক, প্রদর্শক, তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে না। তারা মনে করছে যে এই সুযোগটা ঋণ আকারে নিয়েও তারা খুব বেশি সুবিধা করতে পারবে না। হয়তো তাদের হিসেব নিকেশটা তাদের বাস্তবতায়, তাদের লক্ষ্য উদ্দেশ্যে, বা খুবই ক্রুড ভাষায় যদি বলি, ধান্দার সাথে যাচ্ছে না। তারা চাচ্ছে অনুদান। সাম্প্রতিক সময়ে কিন্তু সেরকম আওয়াজ আমরা মানে আমাদের যে মূলধারার ইন্ডাস্ট্রির লোকজনের, ডিরেক্টরস অ্যাসোসিয়েশন বলেন, প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বলেন, এই দুই, বা শিল্পী সমিতি বলেন, তারা কিন্তু এই ধরনের দাবি উঠিয়েছে যে অনুদান দেওয়া হোক। এখন অনুদান নিয়ে আমাদের যে অভিজ্ঞতা, মেরে দেওয়ার একটা প্রবণতা থাকে। ঋণ নিয়েই শোধ করে না, অনুদান নিয়ে তো আরো করবে না। এবং খুবই নিশ্চিতভাবে আমি বলতে পারি যে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এত বোকা নয়
যে এই কাজটা না, করবে, এবং কিন্তু আমি কিন্তু একটা তারপরেও আপনাকে আমি থামাতেই বলবো, আপনি যদি একটা প্রসঙ্গ তুলেছেন, অনুদানের প্রসঙ্গ, আমি একটু বলতে চাই যে এইবার যে অনুদানটা দেয়া হলো, মানে বেশ 20টা পূর্ণদৈর্ঘ্য ছবি, 10টা স্বল্পদৈর্ঘ্য ছবি, ওখানে কিন্তু কিছু কিছু এফডিসি কেন্দ্রিক নির্মাতা কিন্তু এবার অনুদান পেয়েছেন, প্রথমবারের মতো পেয়েছেন, কিন্তু আর কি বেশ বড় মাপের অনুদানই পেয়েছেন। এবং এটা নিয়ে কিছু বিরূপ সমালোচনা হয়েছে যে অনুদান তো ওদের জন্য করা হয়নি, করা হয়েছিল আসলে তরুণ সুস্থ ধারার বা যাদের সেই প্রযোজক সামর্থ্য নেই, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে আপনি নিজে অনুদান কমিটির একজন সদস্য, একসময় আপনি নিজেও অনুদান পেয়েছেন একটি ছবির জন্য, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আমার ব্যক্তিগত মনে হয় যে বাংলাদেশে অনুদান ভালোই দেয়া হচ্ছে, এইটাই যদি অন্তত ঠিকঠাক মতো করে কাজে লাগতো, ফলপ্রসূ হতো, তাহলেও কিন্তু আমাদের চলচ্চিত্র সংস্কৃতিতে একটা ইতিবাচক ভূমিকা রাখতো। কিন্তু দুঃখের বিষয়, আমরা কিন্তু পাচ্ছি না অনুদানের যে উদ্যোগ, যে মহান উদ্যোগটা নেওয়া হয়েছিল, তার সঠিক ফলাফল কিন্তু এখন পর্যন্ত আমরা পাচ্ছি না আর কি। এই বিষয়টা নিয়ে কি আপনি একটু পর্যালোচনা করবেন? অবশ্যই আমি মনে করি কি, মানে এটি আমারও নিজস্ব অভিজ্ঞতা। আমি কিন্তু অনুদান পেয়েছি 2008-09 অর্থ বছরে। আমি সব মিলিয়ে 15 লাখ টাকার নগদ অনুদান পেতে পারি। আমি ওর মধ্য থেকে 9,60,000 টাকা আমি উত্তোলনও করেছি। আমি আমার প্রস্তুতি কাজে প্রায় 5-5.5 লাখ টাকা ব্যয় করেছি, কিন্তু আমি আর আমাকে সহায়ক কোনো মানে অনুদানও জোগাড় করতে পারিনি, বা সহায়ক প্রযোজক বা ইনভেস্টরও জোগাড় করতে পারিনি। কিন্তু আমার যে বিষয়বস্তু, আমার যে কন্টেন্ট, আমার যে স্ক্রিপ্ট, আমার যে ক্যানভাস, সেটির জন্য প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার প্রয়োজন। তো আমাকে যে অনুদানটা দেওয়া হয়েছে সেটি আসলে এক অর্থে অর্থহীন। এবং তখন ওই সময়ে, এখন থেকে ধরেন 2008-09-10-11 ওই সময়কালে অনুদানের পরিমাণটাও কম ছিল, অর্থের পরিমাণ কম ছিল, সংখ্যাটাও কম ছিল। এবং যার কারণে দেখা হলো যে অনুদান যিনি পেয়েছেন একজন সিরিয়াস ফিল্ম মেকার বা আপনার ভাষ্যমতে পপুলার জর্নার ফিল্ম মেকার, এফডিসি কেন্দ্রিক মূলত যারা, যেই অনুদানটা পেয়েছে তার জন্য এই অনুদান পাওয়াটা একটা গলার ফাঁসে রূপান্তরিত হয়েছে, কারণ তার দায় পড়েছে। আমি কিন্তু মামলার মুখোমুখি এখন। হ্যাঁ, আমি সর্বতভাবে চেষ্টা করেছি, কিন্তু আমি পারছি না। অতএব সরকারি বিধি অনুযায়ী আমার মামলার মুখোমুখি হতে হয়েছে। তো এটা আর একটা মহা যন্ত্রণা এবং বদনামেরও কারণ। কিন্তু আমি এই বদনামটা এবং যন্ত্রণাটা তো ধারণ করছি, সেটা নিয়ে আমি আমার এই দুঃখের জায়গাটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। এইরকম যন্ত্রণা এবং বেদনা এবং এই দায়, এটি কিন্তু আমার মতো আরো অনেকেই সেরকম পতিত হয়ে আছেন। আমাদের অনেক নমস্য অগ্রজ শ্রদ্ধেয় জন কিন্তু সেরকম অবস্থায় পড়েছেন স্বল্প পরিসরের অনুদান নিয়ে। এখন সাম্প্রতিক গত 2-3 বছর অনুদানের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে মানে ভালো ফল দিচ্ছে। কিন্তু অর্থাৎ তুমি এমন একটা স্ক্রিপ্ট বেছে নাও এবং এটাকে এমন একটা পরিমাণের টাকা দাও যে যেই পরিচালক বা যে প্রস্তাবক প্রযোজক এই অনুদানটা নিচ্ছে, সে ওই টাকাটা দিয়ে ওই ছবিটা মোটামুটি শেষ করে ফেলতে পারে। আমার বন্ধু বান্ধবদের মধ্যে যেমন জাহিদুর রহিম অঞ্জন, মেঘমল্লার ওই ছবিটির সম্পাদনার সাথে আমিও ছিলাম, কাজটা টোটাল নির্মাণ কাজের সাথে ছিলাম। তো অঞ্জন কিন্তু সাকসেসফুলি শেষ করেছে, কিন্তু অঞ্জন যেই অনুদানের যে পরিমাণ টাকা পেয়েছিল সেই টাকায় কিন্তু হয়নি। ও বেঙ্গল ফাউন্ডেশন, আবুল খায়ের লিটু সাহেবের ওখান থেকে সহপ্রযোজক হিসাবে তাদের সহায়তা নিয়েছে। আমাদের আরেক অনুজ বন্ধু নুরুল রাশেদ চৌধুরী, এন রাশেদ চৌধুরী, ও চন্দ্রাবতী কথা নামে একটি ছবি তৈরি করেছে। ও যে পরিমাণ টাকা পেয়েছিল তার সাথে কিন্তু আরো টাকা সে ওই বেঙ্গল ফাউন্ডেশন থেকে, চ্যানেল আই থেকে নিয়ে তারপরে করেছে। এবং ঘটনাক্রমে যেটি হয় যে শেষ পর্যন্ত যিনি সহপ্রযোজক হিসেবে টাকাটা আবার লগ্নি করেন, বাড়তি টাকাটা যেটা মূল টাকায় পরবর্তীতে রূপান্তরিত হয়েছে, সেটা ছবিটার মালিকানা তাদের হয়ে যায়। অনুদান যিনি পেলেন তার আর সেই জায়গায় কোনো অধিকারটা থাকে না। এটা আরেকটা বাস্তবতা। কিন্তু আমি কিন্তু আমার কাজটাও এই কারণেই অনেকটা সমাধান করতে পারিনি, আমি একটি সহপ্রযোজক খুঁজে পাইনি। এখন আমার যেটা বিবেচনা যে অবশ্যই এইবার অনেক এফডিসি কেন্দ্রিক লোককে অনুদান দেওয়া হয়েছে, এটা দোষের কিছু না। আমি মনে করি সেইখানকার লোকজন বাজার ব্যবস্থাপনার কারণে, বাজারের কন্ডিশনের কারণে তারা হয়তো অনেক ভালো ভাবনা চিন্তার সিনেমা তারা তৈরি করতে পারেননি বা পারছিলেন না। এখন তারা অনুদান নিয়ে যদি একটু ভালো তাদের
মান অনুযায়ী একটু ভালো সিনেমা তৈরির চেষ্টা করেন, সেটা হওয়া উচিত এবং সেটাকে আমি সমর্থন করি। সেই সুযোগটা তাদেরকে দেওয়া উচিত, শুধুমাত্র অল্টারনেটিভ ঘরানার লোকজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আরো একটা নতুন বাস্তবতা আছে, যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি ফল ডাউন করেছে, অলমোস্ট এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, এখন সেটাকে রিভাইভ করানোর জন্য, রিজুভিনেটেড করানোর জন্য ওই ঘরানার লোকজনদেরকে সরকারি টাকা বা অর্থ অনুদান দিলে পরে তারা কিছু কাজকর্ম করে যদি একটু মানে নিজেদেরকে বাঁচিয়ে জাগিয়ে তুলতে পারে, সেটার একটা প্রচেষ্টা থাকা উচিত। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ, এবং এবার কিন্তু টাকার পরিমাণটা বেড়েছে, অনেকটাই বেড়েছে, ন্যূনতম 50-60 লাখ টাকা দেওয়া হচ্ছে। এটাও পরিপূর্ণভাবে যথেষ্ট নয়। যেমন জাহিদুর রহিম অঞ্জন এবারও মানে চাঁদের অমাবস্যা নামে একটি স্ক্রিপ্ট, কালোজয়ী উপন্যাস, সেটিকে চলচ্চিত্রায়নের জন্য অনুদান পেয়েছে, সে সর্বোচ্চ অ্যামাউন্টই পেয়েছে, কিন্তু সেই সর্বোচ্চ অ্যামাউন্টও কিন্তু পরিপূর্ণভাবে পর্যাপ্ত নয়, এটি আমার বিবেচনায়। আমি একজন নির্মাণ কর্মী সংগঠক হিসাবে এটা আমার বিবেচনা। আমি মনে করি যে অনুদানের পরিমাণটা একটু বাড়ানো উচিত, সংখ্যাটাও আরো বাড়ানো উচিত, এবং অনুদান কাকে দেওয়া হবে, কোন প্রজেক্টকে দেওয়া হবে, কি পরিমাণে দেওয়া হবে, এইটা নিরূপণ করার প্রক্রিয়াটা আরো বেশি মানে স্বচ্ছ হওয়া উচিত। আমরা নানা রকমের কথাবার্তা শুনি, নানা রকমের স্বজন প্রীতি, কুজন প্রীতির কথা শুনি, এগুলির ঊর্ধ্বে যাওয়া উচিত, এবং এই বাছাই প্রক্রিয়াটাকে আরো বেশি মানে দক্ষ, অভিজ্ঞ, বহুমুখী দৃষ্টিভঙ্গির মানুষদের নিয়ে ও করা উচিত। এটি যা হচ্ছে একেবারে খারাপ হচ্ছে না, ঠিক আছে, এটা ঠিক আছে, বাছাই প্রক্রিয়াটা অবশ্যই আরো একটু উন্নত হওয়া উচিত, কিন্তু পাশাপাশি ছবিগুলো যেন শেষ করা যায় তার জন্য একটা নজরদারি যথাসময়ে সঠিক সময়ে হয়। কারণ যত ছবি অনুদান পেয়েছে বাংলাদেশে এই পর্যন্ত তার সিংহভাগই কিন্তু আলোর মুখ দেখেনি, এটাকে আমাদের মাথায় নিয়ে সেটা জোর দেওয়া উচিত আসলে। আলম ভাই, আমি বলছি অভিজ্ঞতা পরশিক্ষক। আমি কিন্তু তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাদের বৃহত্তর চট্টগ্রামেরই মানুষ উনি কিন্তু আমি দেখলাম যে যথেষ্ট প্রোঅ্যাক্টিভ মানুষ আমার বিবেচনায়, এ যাবৎকালের অভিজ্ঞতা থেকে। উনি কিন্তু এই কাজগুলি যেন একটু নজরদারিতে থাকে, একটু অ্যাক্সিলারেটেড হয়, সেই প্রক্রিয়াটাও কিন্তু শুরু করেছে তথ্য মন্ত্রণালয়। আমি নিজেও সেরকম এই যে যারা অনুদান নিল তারা কতটা কাজ করছে, কত ভাগ করলো, তাদের পরবর্তী ইনস্টলমেন্টটা কিভাবে দেওয়া হবে, এই সমস্ত প্রক্রিয়ার একটা রেগুলার অ্যাক্টিভিটিস কিন্তু চলছে। আমিও এরকম রেগুলার অ্যাক্টিভিটিস এর একটা সাব কমিটির নগণ্য সদস্য বটে, হ্যাঁ, এবং সেটা কিন্তু হচ্ছে। এখন একটা জিনিস চালু করার পর কিছুদিন, সেটি 1-2 বছর এই প্রক্রিয়াটা চলার পর আসলে আরো অভিজ্ঞতা থেকে আরো নতুন ভাবনা আসতে পারে। আমি তথ্য মন্ত্রণালয়ের এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটিকে আমি সাধুবাদ জানাই, এবং আমি ধন্যবাদ জানাই মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দকেও। তারাও কিন্তু এই বিষয়ে যথেষ্ট সচেতন, কারণ শেষ পর্যন্ত নাম বদনামটা তো তাদেরই হয়। আমরা যারা টাকা নিয়ে মেরে দিচ্ছি, আমাদেরকে আইন আদালতের সম্মুখীন না হতে হবে, কিন্তু ওনারা যে সরকারি কাজটা, দায়িত্বটা সম্পূর্ণরূপে সুচারুভাবে সম্পন্ন করতে পারছেন না, এই ব্যর্থতার দায়টা ওনাদের নিতে হয়, এবং সেই দায়টা যেন ওদের না নিতে হয় সেই ব্যবস্থাটা কিন্তু ওনারা নিয়েছেন। এই সাধুবাদটা আমি ওনাদেরকে দিব। আমি মনে করি সেটা আরো জোরদার হওয়া উচিত। আচ্ছা, আমরা কথা কিন্তু অনেক সময় আমরা পার করে ফেলেছি, আর খুব বেশি সময় নেই, আমরা কিছু আলোচনাতেও যাব, জুমে যারা আছেন তাদের কাছ থেকে প্রশ্ন নেবো, শুনবো। তবে তার আগে আর দুটি প্রসঙ্গ আলোচনা করে নিতে চাই সংক্ষেপে। আপনি বললেন যে বাংলাদেশের মূলধারা বা এফডিসি কেন্দ্রিক ধারাটা প্রায় শূন্য হয়ে গেছে, এটা একেবারে, কিন্তু এখনো যতটুকু আমাদের চলচ্চিত্রের সুনাম বা যতটুকু আমাদের চলচ্চিত্রের ভাবমূর্তি টিকে আছে সেটা রক্ষা করছে বিকল্প ধারার বা শৈল্পিক ধারার চলচ্চিত্রই আর কি। তো সেইটাও ধরেন অনেক বছর হয়ে গেল, 60 বছর ধরে আমাদের এই অঞ্চলে চলচ্চিত্র নির্মিত হচ্ছে, সেটা কত দূর মানে কতটা পর্যায়ে আমরা আসলে যেতে পেরেছি। সম্প্রতি একটি ছবি কান ফেস্টিভ্যালে গেছে, সেটা আমাদের জন্য বিরাট অর্জন নিশ্চয়ই আর কি। তারপরে সব মিলিয়ে আমাদের চলচ্চিত্রের বর্তমান অবস্থানটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, যে কতদূর পর্যন্ত আমরা আসতে পেরেছি বা সামনে আমাদের লক্ষ্যটা বা স্বপ্নটা কি হওয়া উচিত, এইটুকু একটা মূল্যায়ন করার পরে আমরা চলে যাবো আলোচনায়। আপনার কাছ থেকে একজন শিক্ষক হিসেবে যদি আমাদের বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র শিল্পীকে মূল্যায়ন করতেন। আচ্ছা, এটা খুব
মানে খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ঘটে। আমি হয়তো হতাশা ব্যক্ত করেছি আমাদের মেইন স্ট্রিম বা এফডিসি কেন্দ্রিক যে ইন্ডাস্ট্রির ব্যর্থতা বা প্রায় নিভু নিভু হয়ে যাওয়ার জায়গাটা, সেটাও কিন্তু মানে রিভাইভ করানো সম্ভব এবং এটা কালেকটিভ এফোর্টের মাধ্যমে খুব সুনির্দিষ্ট এবং সুদূর প্রসারী চিন্তা ভাবনা এবং পরিকল্পনার মধ্য দিয়ে সম্ভব। সেটা আমি এই আলোচনার মধ্যে কিছুটা শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আর বিকল্প ধারা বা অল্টারনেটিভ ধারা যেটি আমাদের হাতেই আসলে তৈরি হওয়া, সেটি কিন্তু আমাদের চলচ্চিত্র কেন্দ্রিক যে মান সম্মানের বিষয়টা, সেই মান সম্মানের বিষয়টা আমরা অর্জন এবং ধরে রাখার জায়গাটা তৈরি করেছি। এই জন্য আমরা এক একজন এই চলচ্চিত্র এই অঙ্গনের কর্মীরা আমরা আমাদের জীবন পাত করেছি। এটি আমি মানে দৃঢ়তার সাথে আমি নিজের জীবন থেকেই আমি বলবো। আমরা জীবনের অন্যান্য অনেক জাগতিক যে সম্ভাবনা, অর্থনৈতিক প্রতিষ্ঠা বা ইত্যাদি ইত্যাদি, যেগুলি তথাকথিত প্রতিষ্ঠা হিসাবে এখনো আমাদের সমাজে বা বিশ্ব পরিসরে মানে এইটাই প্রতিষ্ঠা, অর্থনৈতিক প্রতিষ্ঠাই বড় প্রতিষ্ঠা, আদারওয়াইজ কোনো কিছু না, হ্যাঁ, এইরকম একটা মনস্তত্ত্ব, সেইটা আমরা অর্জন করতে পারিনি আমরা অধিকাংশই। কিন্তু উই আর নট ডিসস্যাটিসফাইড পিপল। আই এম হ্যাপি উইথ হোয়াট আই এম। আই থিঙ্ক ইউ আর অলসো হ্যাপি উইথ হোয়াট ইউ আর, বিকজ আমরা আমাদের মন মানুষ যা চায়, আমরা যেভাবে জীবন যাপন করতে চাই, সেটা কিন্তু আমরা কম বেশি করছি। এতে আমরা জাগতিক নানা রকমের বৈষয়িক সংগ্রাম করছি, অনটন, অভাব, হ্যাঁ, এগুলি ফেস করছি, সেগুলি সংগ্রামের মধ্য দিয়ে আমরা জীবন যাপন করছি। এতে আমাদের কিন্তু তেমন বেশি অপ্রাপ্তি বা দুঃখ বোধ নাই। থাকলে তো আমরা ওই লাইনেই চলে যেতাম, টাকা রোজগারের লাইনে, সেটা তো আমরা যাইনি। তো এখন আমাদের এখানে কিন্তু আমি মনে করি যে এখন সিনেমার শিক্ষার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট আমি আমার মতো করে চালু করাতে পেরেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট পাবলিক ইউনিভার্সিটির মধ্যে হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হয়েছে। আমি কিন্তু এই তিনটি বিশ্ববিদ্যালয়ের এই তিনটি বিভাগের সাথে নিজেরটা ছাড়াও ওই দুইটি বিভাগের সাথে কম বেশি সম্পৃক্ত একাডেমিক কারণে নানাভাবে। তো আমি মনে করি যে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আছে, গ্রিন ইউনিভার্সিটিতে আছে, আইইউবিতে আছে এবং আরো কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলি তো চলচ্চিত্র শিক্ষার একটা সুযোগ তৈরি হচ্ছে, আস্তে আস্তে হয়তো আরো প্রসারিত হবে। কিন্তু আমিও যে শুরুতে বলেছি যে একদম স্কুল পর্যায় থেকেই সিনেমা বিষয়ক, সিনেমা লিটারেসি, অডিও ভিজুয়াল মিডিয়া লিটারেসি সংক্রান্ত কোর্স থাকা উচিত। তাহলে সেটা না, যারা এখন ছবিগুলো করছে, যে তরুণ নির্মাতারা যারা করছে, তাদের ছবিগুলো কোথায় সম্ভাবনা, কোথায় সংকট বা কোথাও কিছু চোখে পড়ছে কিনা, একটা শিক্ষক হিসেবে, পর্যবেক্ষক হিসেবে আপনার যদি কিছু মূল্যায়ন থাকে। আমাদের জেনারেশনের চেয়ে আমাদের পরবর্তী পর্যায়ের জেনারেশন নিউ টেকনোলজি আসার কারণে এটার সুযোগটা আরো অবারিত হয়েছে এবং নিজস্ব চিন্তা ভাবনার অনুশীলন চর্চার একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে। এবং আমাদের তরুণ প্রজন্ম যারা প্রত্যক্ষভাবে হয়তো একাডেমিক্যালি এডুকেটেড হয় নাই বা সুযোগ কম পেয়েছে, কিন্তু তারা স্বশিক্ষায় শিক্ষিত হচ্ছে। পৃথিবীর নানা দেশের বৈচিত্র্যময় চলচ্চিত্র দেখে, অনলাইনে চলচ্চিত্র নির্মাণ এবং কৌশল সম্পর্কে নানা রকম কোর্স বা টিউটোরিয়াল দেখে তারা নিজের মতো শিক্ষিত হয়ে উঠছে এবং সেটার ফলাফল কিন্তু আমরা পাচ্ছি। দেখেন, আমাদের এই যে কয়েকদিন আগে আপনি কান ফিল্ম ফেস্টিভ্যালে এই প্রথমবারের মতো একদম চূড়ান্ত পর্যায়ের অফিসিয়াল সিলেকশনে আমাদের দেশেরই এক তরুণের সিনেমা কি রেহানা মারিয়াম নূর সিলেক্টেড হয়েছে এবং পার্টিসিপেট করেছে। আমাদের জন্য এটা একটা বড় গর্বের বিষয়। যদিও কান ফিল্ম ফেস্টিভ্যাল পৃথিবীর অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব হিসেবে গণ্য করা হয়, কিন্তু সাম্প্রতিক কয়েক দশক এটিও এক ধরনের বাণিজ্যিক দিকে কিন্তু যাত্রা করেছে। এটা লক্ষণীয়, সেই তর্ক বা বিতর্কে আমি আর যেতে চাই না। তারপরে এটা তো একটা বড় অর্জন। আমাদের অল্টারনেটিভ ঘরানার লোকজনই কিন্তু বিভিন্ন সময়ে তারেক মাসুদ বা আরো অন্যরা, আবু সাইদ, গোলাম রাব্বানি, বিপ্লব বা আমাদের সরওয়ার ফারুকি, আমরা কিন্তু বা আমি অধিকাংশ ছবিগুলোর কাজের সাথে যুক্ত, সম্পাদনা বা অন্য কাজে, যেগুলি কিন্তু এক ধরনের মান সম্মান অর্জন করেছে। এখন এটা এক ধরনের অনুপ্রেরণা ফর আওয়ার ইয়াঙ্গার জেনারেশন এবং তারা কিন্তু আমি মনে করি যথেষ্ট অনুপ্রাণিত এবং যথেষ্ট প্রমিজিং, প্রতিশ্রুতিশীল। এবং আচ্ছা না, ছাই চাপা আগুন, আগুন ছাই চাপা থাকলে পরও এক সময় কিন্তু জ্বলে ওঠে এবং সেই জ্বলার সম্ভাবনাগুলি কিন্তু আমরা নানাভাবে দেখছি, মাঝে মধ্যে সেটা জ্বলছে। এবং কান ফেস্টিভ্যালে যাওয়ার এই
অগ্নিস্ফুলিঙ্গটা কিন্তু আরেকটা বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এটার সম্ভাবনা কিন্তু আছে, আমি খুবই আশাবাদী। তবে পরামর্শটা কি? তাদেরকে যথাযথ প্যাট্রোনাইজ করতে হবে, তাদেরকে প্রয়োজনীয় এবং মানে গুরুত্ব দিয়ে পৃষ্ঠপোষকতা করতে হবে। উইদাউট মানে সাপোর্ট, উইদাউট মেন্টরিং এন্ড ফিনান্সিয়াল এন্ড আদার সাপোর্ট, এই সম্ভাবনাময় প্রজন্ম কিন্তু আসলে অভিষ্ট লক্ষ্যে যেতে পারবে না। আমার মনে করি যে আমরা অগ্রজ প্রজন্ম হিসেবে আমাদের সরকারি কর্তৃপক্ষ, আমাদের চিন্তাশীল মননশীল নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব সবার এই পৃষ্ঠপোষকতা করার দায়িত্বটা নিতে হবে। এটা ইনস্টিটিউশনালি, নন ইনস্টিটিউশনালি, বাই পাবলিক অর প্রাইভেট অর যৌথ, সব পর্যায়ে নিতে হবে। অনেক 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 ধন্যবাদ। আমরা আলোচনাটা এখানে একটু থামাবো, থামিয়ে আমি একটু মুক্ত আলোচনায় যেতে চাই, প্রশ্নোত্তর পর্বে যেতে চাই। আজকে আমাদের জুমে 5-6 জন যুক্ত হয়েছেন, হয়তো তারা অনেকেই আপনার ছাত্র কিংবা আপনার পরিচিত। আমি তাদেরকে অনুরোধ করব, যদি তাদের মনে কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন বা এমনিতেই কোনো মন্তব্য, বক্তব্য, অনুভূতি প্রকাশে থাকে, তাহলে তারা তাদের মাইক্রোফোনটি অন করে এখন কথা বলতে পারেন এবং প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমাদের আমন্ত্রিত অতিথিকে। আমি প্রসঙ্গক্রমে আরেকটা আমার চিন্তা আমি বলতে চাই, শেয়ার করতে চাই, আপনি সুযোগ দেন? এক্ষুনি নাকি আমরা আলোচনাটা পরে ওটা দিয়ে শেষ করবো আমরা তাহলে? হ্যাঁ, আমরা দেখি এখান থেকে যদি কথা বলে নিই। হ্যাঁ, আমি কয়েকজন নাম দেখতে পাচ্ছি, আসিফ তানজির, ইমাদ আলী ফারাবি, রাগিব শাহরিয়ার, সৈকত, রাজীব কুমার প্রামাণিক, আফিফা আক্তার। আপনাদের কারো যদি কোনো রকম জিজ্ঞাসা, মন্তব্য, বক্তব্য থাকে তাহলে এখন আপনারা এটা শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে এবং আমাদের অতিথির সঙ্গে। মনে হয়, হ্যাঁ, হ্যালো, আমি ইমাদ আলফি ফারাবি। আচ্ছা, ফারাবি বলেন। ছাত্র। তো আমি এখান থেকে মানে এই পুরো প্রোগ্রামটা দেখে মানে অনেক কিছু অজানা, অনেক কিছু বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কিত অনেক কিছু স্যারকে আরো কাছে থেকে জানা, এগুলো জানতে পেরেছি। এই জন্য অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? প্রশ্ন যদি থাকে ভালো, তাহলে শুধু অনুভূতিও ব্যক্ত করা যেতে পারে বা সেফ একটা মন্তব্য করা যেতে পারে যদি কেউ করতে আগ্রহী হন। হ্যাঁ, কারো? আচ্ছা, আমি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আসিফ তানজির কিছু বলছেন, বলেন, শুনছি। জি, আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্যারের প্রতিষ্ঠা করা ডিপার্টমেন্ট ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের একজন ছাত্র। আমার প্রশ্নটা হলো কি, এই বর্তমান সময়ে তো অনেক আমরা তরুণ যারা নির্মাতা, ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের দিকে ঝুঁকছি বা নিজের মতো করে কিছু তৈরি করার চেষ্টা করছি। আমাদের মতো তরুণ যারা ফিল্ম মেকিং এর দিকে যেতে চায়, তাদের জন্য স্যার যদি দুটো পরামর্শ বা দুটো কথা বলতেন, আমি সেটাই বলছিলাম। জুনায়েদ কি বুঝতে পেরেছেন তার প্রশ্নটা? শুনতে পেরেছেন? বুঝিনি। মানে তরুণরা যদি, তার মতে তরুণরা যদি চলচ্চিত্রকে আর খুব সিরিয়াসলি চর্চা করতে চায়, যেতে চায় চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে, এই ক্ষেত্রে মূল কিছু পরামর্শ আপনি তাদেরকে দিতে চান কেন? কিভাবে করলে কাজটা সহজ হবে আর কি? অ্যাকচুয়ালি আমি মনে করি যে আমাদের সিনেমার একটা বড় ঘাটতির জায়গা বিষয়গত জায়গা, কন্টেন্ট। এই যে আমাদের মানে কনভেনশনাল আইডিয়া অফ সিনেমা কন্টেন্ট এন্ড স্টোরিজ, প্রেম, ভালোবাসা, হ্যাঁ, এবং ইত্যাদি ইত্যাদি, একটু নাচ গান, একটু মারামারি, যে ফর্মুলা আইডিয়া, এর থেকে বেরিয়ে আসতে হবে তরুণদের। একেবারে নিজস্ব নতুন ধরনের কন্টেন্ট, বিষয়বস্তু নিয়ে তাদের আসলে ভাবতে হবে এবং সেটিকে নিয়ে মানে গভীর অন্তর্দৃষ্টি নিয়ে তাদের চিত্রনাট্যটা লিখতে হবে। উইদাউট ডেভেলপিং রাইটিং স্কিল ইউ ক্যানট গো ফর বেটার প্রোডাকশন। এটা একটা প্রাথমিক কাজ। লিখতে হবে চমৎকার ভাবে, যত বেশি লিখবে তত বেশি এটি সুচারু এবং সুনিপুণ হয়ে উঠবে এবং তত বেশি এটি এক্সিকিউট করা সহজ হবে। অর্থাৎ লিখনির কাজটা করতে হবে, কারণ লিখতে গিয়ে তুমি অনেক বেশি ভাববে, যত ভাববে তত লিখবে, যত লিখবে তত এটা সুচারু হবে। এবং ঋত্বিক ঘটক বলেছেন, ভাবো, ভাবতে শেখো।
হ্যাঁ, লেখার সঙ্গে আমি শুধু আরেকটু যোগ করতে চাই, লেখার সঙ্গে সেটা পড়তেও হবে। ভালো পড়লেই বরং লেখার ক্ষমতাটা যুক্ত হয় আমি আসলে ভালো আলম সাহিত্য ভাই পাঠ। আপনাকে বলি, আমার ডিপার্টমেন্টের যে আমি কোর্স সিলেবাস করেছি এর মধ্যে প্রতি বছরই রাইটিং অন ফিল্ম এন্ড লিটারেরি টেক্সট 8টা সেমিস্টারের 4টা সেমিস্টারে এটা আছে। অর্থাৎ তুমি এই পুস্তক পাঠ করবা, এই সিনেমা দেখবা এবং ওগুলি নিয়ে তুমি পড়াশোনা করবা, ওগুলি নিয়ে লিখবা। এটা একটা আমার জায়গা থেকে আমি কিন্তু পরামর্শটা দিলাম, এটা আমি কিন্তু এক্সিকিউট করছি আমার ডিপার্টমেন্ট। খুবই আমার ডিপার্টমেন্টের যারা সিরিয়াস অ্যাপ্রোচের স্টুডেন্ট তারা কিন্তু সেটা প্র্যাকটিস করছে। খুবই সুপরামর্শ। আর কারো আমার হতাশ হলে চলবে না, যে কোনো বিষয়ে কাজের ক্ষেত্রে ফেইলিউর হবে। একটা ফেল করছো মানে তুমি পুরোটাই ফেল না। ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমার জীবনে যত ফেইলিউর, যেমন আমি আমার পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রটা বাস্তবায়ন করতে পারিনি, এটা একটা বড় ফেইলিউর, কিন্তু আমি এই ফেইলিউরটা মানছি না, আমি কিন্তু চেষ্টায় আছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার সেই আত্মবিশ্বাস আছে, ইট মে টেক টাইম বাট আই উইল বি সাকসেসফুল। আমি জীবনে হারতে শিখিনি, হারিনি, আই ডিড নট গিভ আপ, I never gave up anything. ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে এখানে উপস্থিত যারা দেখছেন জুমে? থাকলে করতে পারেন যে কোনো মুহূর্তে। আমি একটু লাইভে যাচ্ছি, লাইভে খুব বেশি মন্তব্য পাইনি। জনাব আপনি শুনে খুশি হবেন, মকবুল চৌধুরী যে আমাদের বিলেতবাসী, তিনি দেখছেন অনুষ্ঠান। ভালো, সেই তিনি দেখছেন। আরেকজন আমাদের নিয়মিত দর্শক আছেন মিস্টার হান্নান, AKM হান্নান, তিনিও দেখছেন এবং একটি মন্তব্য করেছেন যে কাঁঠাল গাছে আম ফলে না, বর্তমানে লুটপাটে কর্পোরেট পুঁজির অর্থনীতির স্বাদ সংস্কৃতি নীতির ভুবনে ঢুকেছে, তাই সরকারের ঋণে নয় অনুদানে উৎসাহী তারা। FDC কেন্দ্রিক নির্মাতার অনুদান পাচ্ছেন, অথচ এই কোটায় তরুণ নির্মাতা, অসচ্ছল গুণী সাংস্কৃতিক মেধা মনন হাতে সরকার অনুদান পাবার কথা, ইত্যাদি ইত্যাদি আর কি। আরো কয়েকজন দেখছেন, বিশেষ কোনো মন্তব্য নেই। তা আমাদের সময়ও খানিকটা একেবারে শেষ পর্যায়ে চলে এসছে, 9টা বাজে প্রায়। তো আপনি আরেকটি যে বিষয় নিয়ে আলোকপাত করতে চেয়েছিলেন, বলতে চেয়েছিলেন, এখন বড় আপনি সেটা নিয়ে একটু কথা বলুন, এরপর একটা উপসংহার মন্তব্যের মাধ্যমে আমার অনুষ্ঠানে ইতি টানবো। আমি আমার বক্তব্যটি, আজকের আলোচনাটি শেষ করতে চাই একটি দাবি জানিয়ে। সেটি আমি গত 3রা এপ্রিল 21শে টেলিভিশনের একটি অনুষ্ঠানেও আমি সেই দাবিটি উত্থাপন করেছিলাম। হামিদ সাহেব আমার সহ আলোচক ছিলেন। আমি আবার সেই দাবিটি পুনর্ব্যক্ত করতে চাই। সরকার 1000 কোটি টাকার ফিল্মকে ইন্ডাস্ট্রি হিসাবে ঘোষণা করেছে। সেই ইন্ডাস্ট্রির ফ্যাসিলিটিস নেওয়ার লোক কম বা অ্যাপ্রোচই নাই, অ্যাপ্লিকেশনও নাই। বা 1000 কোটি টাকার যে ব্যবস্থা, সেটির সুযোগটা লোকজন নিচ্ছে না। এটা যেমন বাস্তবতা, আবার অন্য ভিন্ন বাস্তবতায় আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব জাতির মন মনস্তত্ত্ব, মন মানসিকতা গড়ে তোলার জন্য। এটি একটি জনকল্যাণমুখী রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব। আমি মনে করি বাংলাদেশে এখন দেখেন, ধর্মীয় জায়গায় আমি নিজে একজন বিশ্বাসী মানুষ, আই এম নট এন এথিস্ট, আমি বিশ্বাসী মানুষ। এটা নানাভাবে হয়তো নানা ব্যাখ্যা মানুষ করতেই পারে, কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে চাই যে যেখানে বাংলাদেশে 560টি উপজেলায় 560টি মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণ করা হচ্ছে, যার ইতিমধ্যে অনেকগুলি নির্মাণ কাজ শেষ করে সেগুলিকে চালুও করে দেওয়া হয়েছে। তা আমি মনে করি রাষ্ট্রেরই দায়িত্ব, আমার দাবি, বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি চলচ্চিত্র সাংস্কৃতিক কমপ্লেক্স করা হোক, যেখানে নিয়মিতভাবে দেশীয় এবং আন্তর্জাতিক সিনেমা দেখানো হবে এবং চলচ্চিত্র এবং অন্যান্য সাংস্কৃতিক বিষয়াশয়ের নিয়মিত অনুষ্ঠানাদি হবে এবং চলচ্চিত্র লিটারেসি, কালচারাল লিটারেসি বাড়ানোর জন্য নানা রকমের কোর্স ইত্যাদির আয়োজন হবে এবং সেগুলি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বলেন বা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বলেন, কোনোটা এককভাবে অথবা যৌথভাবে এগুলি পরিচালনা করতে পারে। এবং আমাদের কিন্তু প্রতিটি জেলায় জেলা তথ্য অফিসার আছে, প্রতিটি জেলায় জেলা সাংস্কৃতিক শিল্পকলা একাডেমিতে জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আছে। আমরা না হয় এটা উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করি, রাষ্ট্রের যেই পরিমাণ
অর্থ আমরা ব্যয় করি প্রতি বছর এবং একটা বড় অংশ আবার বরাদ্দকৃত অর্থ অব্যবহৃত থাকে। আমরা যদি একটু সুনির্দিষ্ট পরিকল্পনা করে, আমরা যেমন ধর্মীয় শিক্ষা সংস্কৃতি সেগুলির জন্য আমরা ব্যয় করছি, পাশাপাশি আমরা এই অপশনটা তৈরি করি, এটাও তো আমাদের রাষ্ট্রেরই দায়িত্ব, এটা করা উচিত। এবং এর নেশন, এ কান্ট্রি শুড বি ওপেন ফর অল। আমি মনে করি এই জায়গাটা আমাদের অনুধাবন করা উচিত রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের, কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতৃত্বের, বুদ্ধিজীবী শ্রেণীর, নীতি নির্ধারকদের, প্রশাসকদের এবং যারা একাডেমিয়াতে কাজ করে সবার, এবং সমাজ সংস্কৃতির জন্য যারা কাজ করে সবার এই বিষয়টি গুরুত্ব দিয়ে উপলব্ধি করা উচিত। আমরা রাষ্ট্রের মানুষের মন মানসিকতা এবং সাংস্কৃতিক চর্চার জন্য রাষ্ট্রীয় অর্থের কতটা আসলে ব্যয় করব এবং সেটা কি পরিমাণে করব, এইটা কিন্তু জনগণের হক বা অধিকার। আমি ধর্মচর্চার জন্য শুধু ব্যয় করলে হবে না, বা ক্রীড়া চর্চার জন্য শুধু ব্যয় করলে হবে না। ক্রীড়া ক্ষেত্রে আমরা অনেক ব্যয় করি, সাফল্যের পরিমাণ যদি বিবেচনা করি, যত টাকা ব্যয় করি এবং প্রাপ্তি যা সেটা নগণ্য। আবার আমরা কোনো কিছুই সিনেমার জন্য ওই অর্থে রাষ্ট্রীয়ভাবে ব্যয় করি না, মনোযোগটাও দেই না, কিন্তু অর্জনটা কিন্তু কম নয়। আমরা কানস ফিল্ম ফেস্টিভ্যালের মতন ফেস্টিভ্যালে আমরা চলে গিয়েছি, আমরা ইতিপূর্বে আরো অনেক বড় বড় ফিল্ম ফেস্টিভ্যাল থেকে অ্যাওয়ার্ড জিতে রাষ্ট্রের এবং আমাদের জাতির, আমাদের সংস্কৃতির একটা অবস্থান কিন্তু গ্লোবালি আমরা তৈরি করেছি, উইদাউট এনি ডাইরেক্ট প্যাট্রোনাইজেশন অফ গভর্নমেন্ট অর পাবলিক প্যাট্রোনাইজেশন, স্ব উদ্যোগে, স্বকর্মে। তো আমি মনে করি রাষ্ট্রের এই দায়িত্বটা নেওয়া উচিত। এই যে 560টা উপজেলায় 560টা যদি কালচারাল কমপ্লেক্স করা হয় এবং সেটা যদি সুনির্দিষ্ট পরিকল্পনা করে কার্যক্রম পরিচালনা করা হয়, তাহলে দেখবেন যে 8-10 বছরের মধ্যেই আমরা অনেক কলুষতা থেকে বেরিয়ে আসতে পারবো। মানুষের মানসিকতা অনেক বেশি উন্নতর হবে, আমরা অনেক উগ্রতা, অন্ধতা, কুপমুন্ডকতা থেকে বেরিয়ে এসে সত্যিকার অর্থে একটি আলোকিত প্রগতিশীল সমাজ গড়ার পথে এগিয়ে যেতে পারবে। এটা খুবই খুবই সত্যি কথা, এবং এর জন্য আমার মনে হয় না কেউই এটার সঙ্গে দ্বিমত পোষণ করবেন, কিন্তু আমি জানি না সে ব্যাপারে কতখানি তারা কর্ণপাত করবেন। আমরা দীর্ঘদিন ধরে একটি চলচ্চিত্র কেন্দ্র করার জন্য ঢাকা শহরে কলকাতার নন্দনের মতো একটা চলচ্চিত্র কেন্দ্র করার জন্য, যেখানে অন্তত ছবি নিয়মিত দেখানো যাবে, ছবি নিয়ে আলোচনা করা যাবে, ফিল্ম উৎসব করা যাবে, সেইটা পর্যন্ত এখন পর্যন্ত কেউ কর্ণপাত করছে না। কিন্তু এই দাবিটা আমাদের জানিয়ে যেতে হবে, আমাদেরকে আরো সংগঠিত হতে হবে, সরব সোচ্চার হতে হবে এবং আদায় করে ছাড়তে হবে। আমি মনে করি প্রফেসর জুনায়েদ হালিম, আপনি অনেকটুকুই যুক্ত আমাদের এর সঙ্গে, বর্তমানের যে ক্ষমতাসীন সরকারের কাছাকাছি আছেন, রাষ্ট্র এই দলের কাছাকাছি আছেন আর কি। আপনি সবাইকে নিয়ে যদি এই দাবিটাকে আরো জোরালো উত্থাপন করেন, হয়তোবা খানিকটা সাফল্য আমরা পেতেও পারি আর কি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য, এবং আপনার মূল্যবান কিছু অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, পাশাপাশি কিছু পর্যবেক্ষণ এবং পরামর্শ দেওয়ার জন্য। আশা করি আমাদের চলচ্চিত্র ক্ষেত্রে এর খানিকটা ইতিবাচক প্রভাব আমরা পাবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা জুমে যুক্ত হয়েছেন, অনুষ্ঠানে আলোচনা অংশ নিয়েছেন, যারা লাইভে দেখেছেন, প্রত্যেকে ধন্যবাদ জানি এবং সবার মঙ্গল, কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেও বলেছি, এখনো বলছি, আমার মতন একজন নগণ্য চলচ্চিত্র সেবক কর্মীকে বা খাদেমকে আপনার এরকম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ডেকেছেন, সেই জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আপনি এই কর্মকাণ্ড অব্যাহত রাখবেন এবং এর মধ্য দিয়ে আমাদের মধ্যে একটি গণবোধ তৈরি হবে। এই বোধটা তৈরি হওয়ার খুব জরুরি। হ্যাঁ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।